Hi guys, welcome to back my
আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আছেন ক্লাসে? জি স্যার আছে। ওকে। স্যার আছে। আপনারা বুটস্ট্র্যাপে কি ইয়াটা করছেন, সাইটটা তৈরি করছেন? আব্দুল্লাহ আল মামুন। স্যার জি। আপনি কালকে পিকচার দিয়েছিলেন বাট আপনি ওর কাছে ইয়া দিয়েছেন ওই যে সাইটটার লিঙ্কটা দিয়েছেন। হুম। এখানে তো প্রবলেমটা আমি ফ্রেমওয়ার্ক মানে একটা ইয়া তো একটা অবকাঠামো তৈরি করছি এখানে শুধু অনেকগুলো বসাবো বাট পিকচার গুলো খুঁজে পাচ্ছি না। পিকচারগুলো ওগুলো খুঁজে কি স্ক্রিনশট নিয়ে দেবো? না না, পিকচার কিভাবে নিতে হয় সেটা তো আমি আপনাদের দেখাইছি। দেখেছিলেন সেটা? না স্যার ওটা তো দেখিনি, ওটা হচ্ছে যে ইয়া ফটোশপ দিয়ে। না, দেখেন। মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনার দরকার, তাহলে কোথায় যাবেন? ধরেন ইন্সপেক্ট এলিমেন্ট করলেন, হ্যাঁ। এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে একেবারে হেডারে, এই দেখেন, এই যে এই সে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে জাস্ট ক্লিক করেন, এই দেখেন ইমেজ চলে আসছে। এইভাবে করে এই ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তারপর এটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার প্রসিডিউর। আর নর্মাল যে ইমেজগুলো থাকে, এটাকে একটা নর্মাল ইমেজ একটা ডিভের মধ্যে আছে, এটাকে জাস্ট এই যে ভিউ ইমেজ দেন, এই যে ইমেজ চলে আসছে। তারপরে এটাও কি ইমেজ, এই যে ইমেজ, এখানেও আপনি কি দেন, ভিউ ইমেজ দেন, এই যে ইমেজ চলে আসছে। তারপর এগুলা কিন্তু ইমেজ না, এই যে এটাকে টেনে ধরলে এটা কিন্তু মার্ক হয়, তার মানে এটা ইমেজ, এটা একটা টেক্সট। এটা দেখাইছে আপনাদের স্প্যান থেকে নেওয়া, এটাতে জাস্ট কাস্টম ডিজাইন করবেন, এটা ইমেজ, এটাও ইমেজ। এই তো, এভাবে করে ইমেজগুলো ফাইন্ড আউট করা যাবে। আপনি যদি এই ইমেজটাও চান, দেখেন এই ইমেজটাতে রাইট ক্লিক করে ভিউ ইমেজ নামে কোনো অপশনই আসতেছে না। এখন এর পিছনে কারণ হচ্ছে এই ইমেজের উপর আরেকটা ডিভ আছে, সেই ডিভটাতে কোনো ইমেজ পাচ্ছে না দেখে দ্যাটস ওয়াই এটা। কারণ আমরা যখন এখানে ব্লার এফেক্টটা বসাইছি সেটা কিন্তু একটা ডিভের উপর দিয়ে বসাইছি, এর জন্য ব্যাকগ্রাউন্ডটা ইমেজটাকে সে রিড করতে পারতেছে না। সো এটাকেও যদি ফাইন্ড আউট করতে দেন তাহলে ভিউ পেজ সোর্সে যাবে। ভিউ পেজ সোর্সে না যেও আপনি কোথায় যেতে পারেন, ইন্সপেক্ট এলিমেন্টে। এই সেকশনটা কোথায় ডিজাইন করা হয়েছে সেটা দেখেন, এই যে এটা, এই সেই ইমেজটা, ঠিক আছে? তো আপনি এটা কপি করলেও আই থিঙ্ক আসার কথা, দেখা যাক আসে কিনা। না, এটা আসবে না। আচ্ছা, এই যে ইমেজটা আসছে, মানে কন্ট্রোলে প্রেস করে আমি ক্লিক করেছি, ইমেজটা আসছে। এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, ইমেজটা যে এখানে নিউটের ব্যাপার আছে। তো দেখছেন কিভাবে ইমেজ নেওয়া যায়। জি স্যার এর বুঝছি। তারপর আপনার এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে, সেই ফন্টটাও বা কিভাবে পাবেন সেটাও দেখেছি। এটাতে জাস্ট লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই ফন্টের নাম কি, লুলো ক্লিন। ঠিক আছে, এই ফন্টটা ব্যবহার করছি। মানে এই ফন্টটা পাবো কোথায়, এই যে অল ফন্টস অন পেজ, এখানে চলে যান। এখানে যাওয়ার পর এই যে এখানে একটা লিঙ্ক পাবেন, জাস্ট এই যে এখানে কপি ইউআরএল, এটা জাস্ট ক্লিক করেন, তাহলে লিঙ্কটা কপি হয়ে গেল। তারপর নিউ ট্যাবে যে এটাকে পেস্ট করেন, জাস্ট ইন্টারপ্রেস করেন, দেখেন এই ডাউনলোড করতে বলতেছে এই ফর্মটা। আপনি ডাউনলোড করবেন, নতুন করে রিনেম দেওয়ার প্রয়োজন হলে রিনেম দিবেন, যেন লুলো, মানে যেন বুঝতে পারেন এটা হচ্ছে লুলো, এটা অ্যাভেনির, এটা অমুক, এটা তমুক, এটা যেন বোঝা যায়।
সো এইভাবে করে আমরা ফন্ট গুলোকেও কি করতে পারবো, সবগুলো কোথায় কি ফন্ট ব্যবহার করা হচ্ছে সবগুলো ফন্টটাকে আমরা ধরতে পারবো। কালকের মধ্যে এটা সাবমিট করতে হবে, ঠিক আছে? আপনাদেরকে আপনাদেরকে যা করানো হয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, বাকি যা এলিমেন্ট আছে এগুলো হচ্ছে নরমালি আপনারা HTML এ যেভাবে করেছেন, যেভাবে কাস্টম CSS করেছেন জাস্ট সেইভাবে করে CSS করবেন, সোজা কথা। বুঝতে পেরেছেন? মোবাইল ভিউ সহ। জি স্যার। মোবাইলে যেন আমি এভাবে দেখতে পাই। স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্যার পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া ভিডিও তো দেখাইছি কালকে। দেখেন, যাবেন কোথায়, ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নেওয়ার জন্য। তারপরে চলে যান, এই যে এটা হচ্ছে এই হেডারে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ক্লিক করেন, চলে আসছে। ঠিক আছে, এইভাবে করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। রাফি, আপনি আছেন? রাফি, স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় দেখা যাবে স্যার? দেখতে পাই। জি, স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাই না, কোথায় দেখতে? এই যে রাইট ক্লিক করেন, ভিউ পেজ, ইন্সপেক্ট করেন, জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট। হ্যাঁ, এই যে একেবারে টপে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, টপ যে ডিপটা নেওয়া আছে সেটা, এই সে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিয়ার? স্যার জি। স্যার আপনি যে প্যারালাক্স দেখিয়েছিলেন না, যে ফটো সহ মুভ করে, হুম হুম হুম। স্যার ওইটা আমার আসতেছে না, ওটাতে আমার স্টিলই থাকতেছে ইমেজ। ওটাতে স্টিল থাকবে কেন? প্রজেক্টটা করা আছে আপনার কাছে এখন? স্যার আমি হচ্ছে আপনার ওই যে 43 নাম্বার ক্লাসের ভিডিও দেখে ওটা করছিলাম। তো হচ্ছে 43? জি স্যার আমার কাছে করা আছে কোডটা। আচ্ছা, আমি 43 ক্লাসটা ওপেন করছি। এই যে এটা মুভ করছে, হ্যাঁ, এটা জি স্যার। এই মুভেবল প্যারালাক্স করার যে কন্ডিশনগুলো আছে সেগুলো আগে চেক করবেন যে সেই কন্ডিশনগুলো ঠিক আছে কিনা। তারপরে ফাংশনগুলো চেক করবেন, ফাংশনগুলো ঠিকমতো প্রপারলি কল করা হয়েছে কিনা। দেখেন, আমার ফার্স্ট ডিভ, এটা ধরেন div1 div2, তার মানে পরের ডিভের মধ্যে আমার এই ইমেজটা দেওয়া আছে, অর্থাৎ অর্থাৎ এই div3-তে, হ্যাঁ, অর্থাৎ এই div3-তে আমার কি দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। প্যারালাক্স। div3টাকে ধরেন, এই দেখেন div3টাকে ধরেন, ধরে এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে, ইউআরএল ইমেজটা দেওয়া হয়েছে, কোন ইমেজটা পাবে। তারপরে আপনার এখানে হাইট ব্যবহার করা হয়েছে, এগুলো ম্যান্ডেটরি ইস্যু না, যে ইস্যুটা সবচেয়ে বেশি দরকার নরমালি ব্যাকগ্রাউন্ডে যেভাবে ইমেজ সেট করেন সেগুলাই মেইন। যেটা দরকার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা ফিক্সড আছে কিনা এটা চেক করবেন, এক নম্বর জিনিস। জি স্যার। নাম্বার 3 হলো এই ডিভটাকে জাভাস্ক্রিপ্টে ধরতে হবে, ডট div3 দিয়ে জাস্ট এই ফাংশনটুকু কল করতে হবে। এখানে দুটো ভ্যালু পাস করানো হয়েছে,
ফার্স্ট এরটা হচ্ছে 50% কমা, তারপর এটা হচ্ছে 0.5। এখন 50% দিয়ে কি বোঝানো হয়? 50% দিয়ে বোঝানো হয় সেটা কতটা জুম হয়ে থাকবে কিংবা তার পজিশনটা বোঝায় এটা অ্যাকচুয়ালি। এখানে আপনি চাইলে 50% কমা কমা অ্যানাদার 50% ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখন এটাকে রিলোড দেন, দেখেন কিছুটা চেঞ্জ হয়েছে, দেখছেন ইমেজটা কিন্তু কি হয়ে গেল, একটু নর্মালি একটু উপর দিকে চলে গেল। এই 50% যদি না দিতেন তাহলে দেখেন ইমেজটা কোথায়, আবার রিলোড দেন, দেখেন ইমেজটা একটু নিচে নামছে, ঠিক আছে? মানে এটা অনেকটা জুমিং জুম আউটের মতো। এখানে যদি 100% ব্যবহার করেন, এখন এটাকে রিলোড দেন, এটা অ্যাকচুয়ালি যদি বড় কোনো সেকশন করতাম তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা একটু ফোকাসেবল হতো। তো ধরে নেন এখানে মোটামুটি 50%ই আমরা সবসময় ব্যবহার করি, 50% ভ্যালু ব্যবহার করেন, আর ভ্যালু ব্যবহার করেন কত, 0.5। জিরো জিরো হলে দেখেন কি হয়, জিনিসটা ফিক্সড, অর্থাৎ এখানে যেটা কাজ করছে ফিক্সড, এই ফিক্সডের মতো। আবার যখন 1 দিবেন তখন সেটা কি হবে, ফুল স্ক্রলেবল, মানে ডিভও নড়বে, সেই সাথে এও একেবারে চলা শুরু করবে। কিন্তু যে মাত্র আপনি মাঝামাঝি কোনো একটা ভ্যালু ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, স্পিড হিসেবে কাজ করবে, কতটা স্পিডে সে কি করবে, মুভ করবে পিছনে। দ্যাটস ইট। তার মানে এখানে কন্ডিশন একটা জিনিসই, একটা হলো ব্যাকগ্রাউন্ড, নর্মালি আমরা যেভাবে প্যারালাক্স সেট করি সেটা তো ফলো করতেই হবে এটা। দেন হচ্ছে জাস্ট এই ফাংশনটা ঠিক মতো আপনি কল করতে পেরেছেন কিনা, মানে ডিপটাকে ধরে, ক্লাসটাকে ধরে সেটা খেয়াল করবেন। দ্যাটস ইট। এই পর্যন্ত ঠিক আছে। আমার মনে হয় যে যে কানেকশন দিতে গিয়ে স্ক্রিপ্ট কিন্তু সবে মনে হয় আমার প্রবলেম হচ্ছে। হবসো, সেটা হতে পারে। তাহলে এই যে আমাদের প্যারালাক্সের জন্য কিন্তু এটা ঠিক আছে, এই স্ক্রিপ্টটা। সিএসএস এ কি কিছু অ্যাড করতে হয়? প্যারালাক্সের জন্য কোনো সিএসএস দরকার নেই, শুধুমাত্র এই স্ক্রিপ্টটা এখানে অ্যাড করবেন। খেয়াল রাখেন যে এই স্ক্রিপ্টের পরে এটা আছে কিনা। সাপোজ ধরেন এটা যদি সাপোজ আমি এটা শুরুতে দিতাম, দেখেন তো কাজ করে কিনা। আচ্ছা, দেখেন কাজ করে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে ও মানে এটা নিচে দিতে হবে। হ্যাঁ, এটার এই এই স্ক্রিপ্টটার সাহায্য নিয়ে কাজ করবে, এই স্ক্রিপ্টটা নিচে দিতে হবে। মনে রাখবেন মেইন যে কোয়েরি ফাইলটা, এটা সবসময় একেবারে টপে রাখবেন, একেবারে টপে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে এই যে এই প্রবলেমটা যে হয় পজিশনিং, যে কোনটা নিচে দিতে হবে কোনটা উপরে দিতে হবে, এটা কি বোঝার কোনো ওয়ে আছে? এটা অ্যাকচুয়ালি বুঝার ওয়ে মানে কি, আপনাকে যেটা বেসিক একেবারে, সেই বেসিকটা হচ্ছে যে একেবারে মেইন, মনে করেন যত এক্সট্রা প্লাগইন তৈরি হোক না কেন সেগুলো মূল জেএস ফাইলের সাহায্য নিয়েই তৈরি হয়। হ্যাঁ, এর জন্য মূল জেএস ফাইলটাকে সবসময় আপনারা আগে রাখবেন, তারপরে আদার্স যে কোয়েরি সাপোর্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে তারপরে পরে রাখবেন। এখন মাঝে মধ্যে হয়তো দেখা গেছে যে এই প্যারালাক্স অন্য একটা যে কোয়েরি ব্যবহারের কারণে হয়তো কাজ নাও করতে পারে। তো এটা আপনাকে নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে যে স্ক্রিপ্ট কোনটাকে আপনি কমেন্ট করে দিয়ে চেক করবেন যে কোনটার কারণে প্রবলেমটা হচ্ছে। লাইক যেমন কালকে আমরা করলাম, বুটস্ট্র্যাপের আমরা স্লাইডার অ্যাড করলাম, আউল ক্যারাসেলের স্লাইডার ফিক্স করলাম, এগুলো কিন্তু মূলত স্ক্রিপ্ট থেকে প্রবলেম করছিল, ঠিক আছে? যে যেমন ওখানে স্লিম ডট জেএস এর জেএস ফাইলটা আছে সেটা প্রবলেম করছিল। তো দেখা যাচ্ছে সেটা কমেন্ট করে ফেললাম, তখন দেখলাম আউল ক্যারাসেল ঠিকমতো কাজ করে। তো এরকম আর কি, সামটাইমস কিছু স্ক্রিপ্ট ফাইলে আপনার কি থাকে, ইনকমপ্লিসিটি সৃষ্টি হয়। ক্লিয়ার? তো এই জন্যই সবসময় রিকমেন্ডেশন মূল জেএস ফাইলটাকে সবসময় আগে অ্যাড করবেন, তারপরে হলো আমাদের প্লাগইনসের যে কোয়েরিটাকে অ্যাড করবেন। আচ্ছা স্যার। জি। মুজাহিদ রাফি, আপনি আছেন? জি স্যার। আপনার কাছে কি কোনো
প্রিমিয়াম ইয়ে আছে, থিম ডাউনলোড করা আছে নাল জি স্যার ভার্সন? আছে। কি কি? ফ্ল্যাশ সাম নামের একটা আছে ই কমার্স, হুম। আর হচ্ছে আর স্যার ওই যে থিম ফরেস্ট প্রত্যেক মাসে হচ্ছে গিয়ে 3টা করে থিম দেয় না, ওইরকম অনেকগুলো আছে। উম, আপনি থিম এটা যে ফ্ল্যাটসাম, জি স্যার, এটা প্রিমিয়ামটা আছে একেবারে কোড সহ, পারচেজ কোড সহ। প্রিমিয়ামটা কিভাবে পেলেন? মানে থিমটা আমার কাছে কেনাই আছে। ওকে। ওইটা কতজন ইউজারের জন্য? লাইফ টাইম স্যার, একজন ইউজার। ওইটা আপাতত আমি কোথাও ইউজ করতেছি না আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওইটা ব্যবহার করা যাবে না হ্যাঁ আপনার। পারবেন স্যার, হ্যাঁ, পারবেন স্যার, সমস্যা নেই। না ওটা আচ্ছা, এট এ টাইমে একটা ইউজার ইউজ করতে পারবে এট এ টাইমে, রাইট? সিস্টেমটা তো আই থিঙ্ক এরকমই। আমরা যেহেতু স্যার লোকাল হোস্টে করবো, সমস্যা হবে না আর কি। আর স্যার আমরা ওই যে রিসেন্টলি ধরেন প্রত্যেক মাসে তো 3টা থিম দেয়, ওইখান থেকে একটা করে নিয়ে সবাই ইন্ডিভিজুয়ালি করতে পারবে, সমস্যা হবে না। প্রত্যেক মাসে 3টা থিম দেয় বলতে? থিম করে আপনার হচ্ছে কিছু কিছু আছে, প্রত্যেক মাসে 3টা করে ওয়ার্ডপ্রেস থিম ফ্রি দেয়। মানে আপনি ডাউনলোড করতে পারবেন, শুধু আপডেটটা করতে পারবেন না। ধরেন পরবর্তী যদি কোনো আপডেট আসে সেটা আর পাবেন না, কিন্তু ওই দিন পর্যন্ত একেবারে প্রিমিয়াম থিমটাই দিয়ে দিবে। তাই নাকি? এটা কোথায় কিভাবে পাওয়া যায়? আচ্ছা স্যার, আমি লিংকটা দিচ্ছি, আমার একটু 2 মিনিট সময় লাগবে। ওকে। আপনাদের কারো কাছে আর কোনো থিম আছে, মানে নাল ভার্সন? हाँ जी सर, দিয়ে দিয়েছি চ্যাটে।
যে কোনো মাসে যে কোনো থিম দেয় নাকি? এক এক মাসে এক এক রকম থিম দেয় ওরা, তাই তো? জি স্যার, প্রত্যেক মাসে আলাদা আলাদা থিম দেয়। না, এটা এটা আমরা এখান থেকে কোথায় খুঁজে পাবো? মানে জি স্যার। এটা আমরা এদের মেনু থেকে কোথায় খুঁজে পাবো? এটা মেনু মেনু থেকে পাওয়া যায় না, আমি ওই যে ডাইরেক্ট লিঙ্কটা বুকমার্ক করে রাখছিলাম আর কি। ও আচ্ছা। মানে না আমি তো ওই সার্চ করিও নাই আর কি, যে মেনুতে কোথায় আছে এরকম বেশি যাবে নাই। না, এই সিস্টেমটা আগে ছিল কিনা আমি জানি না। এখন এটা যদি করে থাকে তাহলে ভালো। অনেক আগে থেকে ছিল স্যার, আমি তো গত এক বছর থেকে এভাবে অনেক কাজ করছি। না, তারও আগের ব্যাপার বলছিলাম। 2016-17 দিকে এরকমটা এরকম ফিচার ছিল কিনা জানি না, যে এরকম ফ্রি থিম দেয়। এটা একটা ভালো, আচ্ছা। সবার কাজ শেখার জন্য এটা একটা ভালো ওয়ে। হ্যাঁ স্যার, এখানে ধরেন আরো একটা ওয়েবসাইট আছে যারা কিনা এরকম অনেক থিম কালেক্ট করে রাখছে। এটা আমি অনেক আগে থেকেই ছিল, কারণ নাইলে এত থিম ওদের কাছে কালেক্ট থাকতো না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এটা এটা লাইভ প্রিভিউ দেখি। এটা মূলত প্রাইস ছিল $39, খারাপ না তো, প্রাইস ভালো। গুড। না, সেটটা থিমটা ভালো আছে, সমস্যা নেই। এই থিমটা নিয়ে কাজ করা যাবে। ডেমো একটাই দিছে নাকি এটার? আর ডেমো নাই? আচ্ছা, পরে অ্যাকাউন্ট করবো এটা। আবার কেউ পারেন না, আপনি যেটা ডাউনলোড করে দিতে পারেন। হ্যাঁ, এটা আপনি দেখেন তো, এরকম ফ্রি থিম যদি আরো পান, আপনার এগুলো একটু ডাউনলোড করে একটু গ্যাদার করেন আপনার কাছে। আমার কাছে তো স্যার অনেকগুলো ডাউনলোড করা আছে, এই যেটা এখন দেখতেছেন যে ফটো, এটা ডাউনলোড করা আছে। এটাও আছে? কোন ভার্সন এটা আপনার কাছে? আচ্ছা, আমি একটু দেখে বলতেছি।
বাকিরা আছেন অনলাইনে? জি স্যার আছে। জি স্যার আছে। হ্যাঁ। দেখতে থাকেন, যা করতেছে এগুলো দেখেন, এখানে আমার বোঝার আছে। স্যার আজকে কি ওয়ার্ডপ্রেসে কাজ করানো হবে? চিন্তা করছি করাবো কিনা। স্যার 4.4.4 4.4.4 দেখেন তো ওইটার ওয়ার্ডপ্রেস রিকোয়ার্ড কত, এটা কত ভার্সন রিকোয়ার্ড? এটা 4 পয়েন্ট, তাই না? 4.4.4। জি স্যার জি স্যার। আচ্ছা, 4 পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এটা মনে হয় মোটামুটি আগেরই ভার্সন। তাহলে এখন আমি চিন্তা করছি, আমি আপনাদের ওয়ার্ডপ্রেস কত ভার্সনে করাবো, একেবারে লেটেস্টটাই নাকি আগেরটাই? স্যার এটা ভালো হচ্ছে। না, লেটেস্ট গুলো করালে ঝামেলা আছে, অনেক কিছু কাজ করে না। তো আমরা একটু পুরান ভার্সনে কাজ করব, সেইগুলোতে অনেক প্রবলেম ফেস করা থাকে। আরেকবার বলবেন রাখি, যে ওইটা কত ভার্সন বললেন? 4.4.4 4.4.4। আই থিঙ্ক এর কাছাকাছি একটা ভার্সন পেয়েছি আমরা। হ্যাঁ, ওকে। আপনাদেরকে মোটামুটি তাহলে, যেহেতু রাফি ভাইয়ের কাছে আছে ফটো থিম, ওই 4 পয়েন্টেই কাজ করব, যেটা আছে ওটাতেই কাজ করব। এখান থেকে তাহলে ডাউনলোড করব না। ই কমার্সের জন্য ফটো থিম দেখাবো, আর বাকি ই কমার্স বাদে যত রকমের সাইট বানাতে হয় সেটা ব্রিজ থিম দিয়ে বানাবে। এই ব্রিজ থিম, হ্যাঁ, ব্রিজ থিম দেখানোর পিছনে এটা এখন 49, বা আগে এটা আগে ছিল 59, এখন এখন আরো $10 বাড়ায় দিয়েছে প্রাইস। জাস্ট এই থিমটা একটু দেখেন, এরা কি পরিমাণ বিজনেস করে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যে এদের এদের যদি আপনি দেখেন, মানে একটা সেল কাউন্ট করেন, দেখেন এদের সেল এটা, হ্যাঁ, পার আগে আগে বেচত হলো ওরা $49 করে, অনেক দিন এই ওই প্রাইসে বেচছে, এখন দেখি $10 বাড়াইছে। ধরেন 59 মাল্টিপ্লাই 147313, এত ডলারে সে খালি থিমই বেচলো। তারপর আবার যদি কেউ যদি এক্সট্রা সাপোর্ট নেয় তাহলে তো আরো বেশি। স্যার তার কয়েকটা হিসেব দেখছিলাম, কয়েক কোটি টাকা চলে আসে। হ্যাঁ, মানে কয়েকটা হিসেব করে দেখছিলাম আর কি, আমি যে দেখি তো এরা কত টাকা বিজনেস করতেছে, দেখলাম যে কোটি টাকার উপরে চলে যায়। মিলিয়ন মিলিয়ন ডলার, ঠিক আছে, এরা ইনকাম করতেছে জাস্ট একটা প্রোডাক্ট তৈরি করে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ওয়ার্ডপ্রেস ভালো মতো শিখে একেবারে, আমি আমি আমার দেখা যে একেবারে লো, হ্যাঁ, একেবারে লো ওয়ার্ডপ্রেস থিমও আপনার সেল হয়। হ্যাঁ, প্রত্যেক মাসে যদি ধরেন আপনার প্রোডাক্টটা হয়তো এত হাই কোয়ালিটি নেই, এগুলো হাই কোয়ালিটি মানে কিছু করতে গেলে আপনাকে কোম্পানি খুলতে হবে, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কারণ ইঞ্জিনিয়ার রাখতে হবে, বড় বড় ডিজাইনার রাখতে হবে, যে কোনো ওরা এগুলো যেন বানাতে পারে। তো আমি ধরে নিচ্ছি সেগুলো কোনো কিছু না, একেবারে সিম্পল। এখানে ওরা ল্যান্ডিং পেজও আপনার করে সেল করে। কোথায় জানি দেখেছিলাম, সো ওগুলোরও দাম আছে প্রায়, নিম্নে আছে আপনার $7 $9 থেকে মনে হয় শুরু হয় প্রাইস, তা $13 $15। এই দামে অনেক থিম আছে, যদিও ওগুলো হচ্ছে ফ্রি থিমের প্রায় কাছাকাছি, কিন্তু তারপরও তারা প্রিমিয়াম হিসেবে বেচে, তারপরও ওগুলো সেল হচ্ছে। ঠিক আছে, আপনারা যদি এরকম কিছু একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, ধরেন 1 বছর লাগবে তৈরি করতে, কোনো সমস্যা নেই, কিন্তু সারা জীবন থাকবে, সারা জীবন আপনাকে সে সেল দিবে।
এগুলো হলো এক একটা, বললাম তো ইউটিউবের ভিডিও, এগুলো এক একটা এক একটা থিম বানানো, এগুলো এক একটা হলো আপনার ইয়ার মতো, জায়গা জমি কিনে রাখার মতো, রাখলেই লাভ। টুডে অর টুমোরো কি হবে, সেল হবে। এক্সট্রিমের আগে দাম অনেক ছিল, এখন দাম কমাইছে আরো, তার মানে কোয়ালিটি কমাই ফেলছে। ফটো থিমের দাম বাড়াইছে, আগে কম ছিল। স্যার এই থিমগুলো কোথা থেকে পাচ্ছেন? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটাই মার্কেট প্লেস, মানে একটাই মার্কেট প্লেস, এটা হচ্ছে থিম ফরেস্ট। ঠিক আছে, সাইটের নাম থিম ফরেস্ট। আচ্ছা স্যার। অ্যানফোল্ড, এটা মেবি নতুন, এখন টপে এগুলাই আসে। যাই হোক, আপনাদের আমি বি স্ট্রিমটা খুব ভালো করে শেখাবো, তার কারণ হচ্ছে বি স্ট্রিমে প্রচুর পরিমাণ ফাংশনালিটি আছে, প্রচুর স্কোপ আছে এটাতে কাস্টমাইজ করার মতো। হ্যাঁ, এর জন্য এটা আপনাদের আমি ভালো মতো শেখাবো। আর এটাতে এত এত ডেমো, এত এত ডেমো, যেটা অন্য কোনো থিমে আপনি পাবেন না। এখানে ডেমো আছে, ডেমো শব্দটার সাথে হয়তো আপনি অপরিচিত হতে পারেন, বাট সিমিলার হয়ে যাবেন কিছুক্ষণ পরেই। আর দেখেন 520টা ডেমো, আগে ছিল 100, আমরা যখন কাজ করতাম তখন ছিল 100 না 150 ডেমো ছিল, আর এখন 520টা ডেমো আছে, এই যেগুলো আছে ডেমো। সো কতটা তারা এনরিচ করেছে নিজেদেরকে, বিশাল রাজত্ব তাদের। অনলাইনে ফ্রিল্যান্সিং মোটামুটি বাংলাদেশে যারা করে, মানে আমাদের সময়কালে যারা করতো, 90% লোকই এই ব্রিজ থিম ব্যবহার করতো। আর ই কমার্সের জন্য পোর্টও ধীরে ধীরে ভালোই পপুলারিটি পেয়েছে। তারপর হচ্ছে নিউজ পেপারের জন্য আরো কিছু সাইট আছে। দেখেন নিউজ পেপার টাইপ যদি কোনো সাইট বানাতে চান, নিউজ পেপার, এই যে এটাই, এটাই মেবি পপুলার, নামটা মনে আসতেছে না, এটাই মেবি ইউটিউবে 7 স্যার এটা। নিউজ পেপার 7, রাইট? হ্যাঁ, নিউজ পেপার 7, না নিউজ পেপার 7 নাকি, নাকি দা 7? না দা 7 না, দা 7 ওটা নর্মাল থিম। ওটার নামটা কি বলতে পারবেন? ওই এই যে এটা হলো ভালো থিম কার্গোর জন্য। ওকে, আপনারা বুস্ট্র্যাপ দিয়ে ওই সাইটটা বানাচ্ছেন তো সবাই? জি স্যার, কাজ করতেছি। অসীম মন্ডল, আপনি আছেন? স্যার গুগলে তো ওই লুলু ফোনটা মানে পাইনি খুঁজে। কোনটা? না গুগলে পাবেন না তো, ওগুলো প্রিমিয়াম থিম, সরি প্রিমিয়াম ইয়া, ওইগুলো ডাউনলোড করতে হবে এখান থেকে। ফোন। হ্যাঁ, এই যে এখান থেকে আমাদের সাইডেই আছে। হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনি দেখাইছি তো কালকে, এই যে এইভাবে লেখার উপর ক্লিক করবেন, অল ফন্টস, এই যে এখান থেকে লিংক কপি করে নিয়ে আসবেন, এই যে সেই ফন্ট অ্যাভেনিউ, এই যে লুলো, ঠিক আছে? এখানে তো কয়েকটা ফন্ট ইউজ করেছে, মনসিরাত, হ্যাঁ সব আছে। হ্যাঁ মনসিরাত, তারপরে হচ্ছে এই লুলু। হ্যাঁ, আর এই সবগুলা ফন্টই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে, এই যে কপি লিংক দিবেন, এই যে মনসেরাত রেগুলারটা সাপোজ ধরেন আপনি চাচ্ছেন, তাহলে এই যে কপি করলাম, এই যে লিংকটা পেয়ে গেলাম, এই যে সেটা মনসেরাত রেগুলার। তারপর হচ্ছে আপনার ইয়া মনসেরাত বোল্ড যদি চান, এই যে এটা,
তারপর যদি অ্যাভিনির চান, এই যে অ্যাভিনিরে এই যে কপি ইউআরএল এখানে ক্লিক করবেন, করার পরে নিউ ট্যাবে এসে এটাকে পেস্ট করে দেন। এই সেই অ্যাভিনির এই যে ডাউনলোড অপশন চলে আসতেছে অলরেডি, জাস্ট এটা সেভ করবেন আপনার ডিরেক্টরিতে। এইভাবে করে যে কোনো ফন্ট আপনি এখান থেকে নিতে পারবেন, সাইট থেকে নেবেন আর কি। আচ্ছা, আপনাদের মোটামুটি ইয়া শেষ, একেবারে র কোড করে ডিজাইনিং করার যে পার্টটা ছিল সেগুলো আমরা সেগুলো মোটামুটি গতকালই আমরা শেষ করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল ফাইবারে যাবেন, এখন আপনি $1 থেকে $150 বা তারও উপরে কাজ নিতে সক্ষম, বুঝতে পেরেছেন? এখন আপনি যতটুকু জানেন, আপনি এই পিএইচডি কমপ্লিট করার এই পিএইচডিগুলি এই যে এই বুস্টস্ট্র্যাপটা কমপ্লিট করার পরে সাকসেসফুলি যদি কমপ্লিট করতে পারেন, হ্যাঁ, তাহলে ধরে নেন আপনি মোটামুটি $1 থেকে $150 ইনিশিয়ালি $1 থেকে $150 কাজ নিতে সক্ষম, কাজ কমপ্লিট করে দিতে সক্ষম, ঠিক আছে? সো এখন তাহলে আমরা ইতিমধ্যে ইমেল টেমপ্লেট নিয়ে কথা বলেছি, ইমেল টেমপ্লেট নিয়ে আমরা গিগ খুলেছি। সো এখন আসেন দ্বিতীয় যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা যে ধরনের সাইট ডিজাইন করলাম, এটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ, এটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এটা হচ্ছে ফুল মোবাইল রেসপন্সিভ। সো এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ কি বলতে পারি, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হলো এমন একটা পেজ যে পেজের বিশেষত্বটা হচ্ছে মেনু থাকে না, অনেক সময় ক্ষেত্রে আবার মেনু থাকলেও থাকতে পারে, কিন্তু বেসিক্যালি কি থাকে না, মেনু থাকে না। ল্যান্ডিং পেজের আরো একটা বিশেষত্ব হচ্ছে সেখানে প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করা হয়। কি করা হয়? এটা প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করা হয়। ব্র্যান্ডিং বলতে যে প্রোডাক্টে কিছু ফিচার লেখা হয়, এরকম কয়েকটি সেকশন ডিজাইন করতে হয়, কয়েকটা সেকশন ডিজাইন করতে হয়, যেখানে কিনা কি থাকবে, একটা নির্দিষ্ট একটা কিছু ইয়া থাকবে, একটা ব্র্যান্ডিং থাকবে যে হ্যাঁ প্রোডাক্টটা এরকম। যেমন ধরেন আপনি বিশেষ করে মোবাইল কোম্পানির ইয়াগুলোতে যদি যান, ওয়েবসাইটগুলোতে যান, দেখবেন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে পুরো একটা পেজ তৈরি করা হয়। তো ওইটা ওয়ান কাইন্ড, মানে একটা সিঙ্গেল পেজ, মানে ওয়ান কাইন্ড অফ এটা একটা ল্যান্ডিং পেজ। তো ট্রামটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি যদি এখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করেন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ঠিক আছে, জাস্ট এটা লিখে সার্চ করেন, দেখেন কতটা সার্চ ভলিউম পান, কত 41,000 আপনার গিফট পাচ্ছেন। অনলাইন সেলার কতটুকু, 22,000, খুব সরি 2,277, খুব একটা বেশি না। এখানে এত আপনার কম্পিটিশন অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস থেকে অর্ধেক, ওয়ার্ডপ্রেস থেকে অর্ধেক, প্রচুর পরিমাণ কাজ আছে বা প্রচুর পরিমাণ কাজ আসে এই ল্যান্ডিং পেজ নিয়ে। এখন ল্যান্ডিং পেজের মতো আরো কিছু ট্রাম আছে, লেখেন সেলস পেজ ডিজাইন, সেলস পেজ ডিজাইন। যখন আপনি এই কিওয়ার্ডটা লিখবেন, দুটারই কাজ সেম, ওটাও HTML CSS দিয়ে ডিজাইন করে, সেলস পেজ এটাও HTML CSS দিয়ে ডিজাইন করে, কিন্তু দেখেন সার্চ ভলিউম কতটুকু। তাহলে আপনাদের টাইটেলে অবশ্যই এই সেলস পেজ এই কথাটা রাখবেন, সেলস পেজ এই কথাটা রাখবেন, এই কথাটা এবং ল্যান্ডিং পেজ দুটো কথাই আপনি কি করবেন, ব্যবহার করবেন। তাহলে দুটো দিয়ে আপনার গিগ কি করবে, মানে দুইটা কিওয়ার্ডে আপনার গিগে হিট করবে, সোজা কথা, আপনার গিগটা সামনে আসার পসিবিলিটি থাকবে আরো বেশি, ইমপ্রেশন আরো বেশি হবে। সো শুধুমাত্র ল্যান্ডিং পেজকে ফোকাস করে টাইটেল দিবেন না। আপনারা যখন টাইটেল বানাবেন তখন এই দুটোকে কম্বিনেশন করে টাইটেল বানাবেন, ঠিক আছে? সেলস পেজের মতো আরো কিছু পেজ আছে, লিখবেন প্রোডাক্ট পেজ ডিজাইন। কি লিখবেন? প্রোডাক্ট, লেখেন প্রোডাক্ট পেজ ডিজাইন, ঠিক আছে? এইগুলো HTML CSS তে করা হয়। এখানে 36,000 গিগ অ্যাভেলেবেল, ঠিক আছে? প্রোডাক্ট এত বেশি হওয়ার কারণ কি? ওকে, তারপর আসেন আপনার প্রোডাক্ট পেজ ডিজাইন সেলস। এই যে এইখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ডের কথা আমি এখানে বলছি, ঠিক আছে?
কি কি কিওয়ার্ডের কথা খেয়াল করেন। একটা হচ্ছে ইমেল সিগনেচার, যেটা আপনি করেছেন। ইমেল টেমপ্লেট ডিজাইন, এটা এখনো দেখায়নি, এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। নিউজলেটার সাইন আপ ফর্ম, নিউজলেটার সাইন আপ ফর্ম, এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কি HTML CSS দিয়ে করা। নিউজলেটার সাইন আপ ফর্ম, এটা যদি কেমন এটা দেখতে চাইলে এখানে সার্চ করেন, দেখেন এই যে এইগুলাই হচ্ছে আপনার নিউজলেটার সাইন আপ ফর্ম। জাস্ট একটা সাইন আপ ফর্ম থাকবে, আর কিচ্ছু থাকবে না। একটা নাম দেওয়ার ঘর থাকবে, একটা ইমেল দেওয়ার ঘর থাকবে, আর কিছু এরকম একটা চেক মার্ক দেওয়ার অপশন থাকবে, এরকম একটা বাটন থাকবে। এখানে বাটনে যখন কেউ যখন একটা ইমেল দিবে তখন সেই ইমেলটা চলে যাবে ক্লায়েন্টের কোনো একটা মেইল সার্ভারে, কিংবা কোনো ডাটাবেস সেভ করা থাকে সেই ডাটাবেসে গিয়ে এটা স্টোর হবে। এখন এই কাজগুলো মূলত ওয়ার্ডপ্রেসে বেশি হয়, এই কাজগুলো মূলত ওয়ার্ডপ্রেসে বেশি হয়, র কোডিংয়ে কিছুটা কম হয়। র কোডিং হলে সেক্ষেত্রে আপনাকে কিছুটা ব্যাকএন্ড পার্ট জানতে হবে। তো ব্যাকএন্ড পার্ট আমরা খুব শীঘ্রই জানবো, ঠিক আছে। তো তারপরে আসেন এখানে আরো কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সেলস, এই যে সেলস পেজ ডিজাইন, সেলস ফানেল। সেলস ফানেল এটা একটা কড়া একটা কিওয়ার্ড, হ্যাঁ, মাত্র 5000 গিগ অ্যাভেলেবেল। সেলস ফানেল শব্দটা কিন্তু একটু ডিফারেন্ট একটা শব্দ। ফানেল বলতে একটা জাল বোঝায়, হ্যাঁ। বর্তমানে ই কমার্স বিজনেসটা কিছুটা পরিবর্তন এনেছে এই সেলস ফানেল কনসেপ্টটা। সেলস ফানেল কনসেপ্টটা হচ্ছে এরকম, আপনাকে যদি আমি বুঝাই, আপনাকে যাতে আমি কনসেপ্ট দেই, আপনারা এগুলা নেট থেকে ঘাটাঘাটি করে এগুলা দেখবেন। সেলস ফানেল জিনিসটা, সেলস ফানেল হচ্ছে, ধরেন এটা হলো আপনার ওয়েবসাইটটা, রাইট? এটা হলো আপনার ওয়েবসাইট, আর এখানে আপনার একটা সেকশন রাখবেন, ঠিক আছে। যে মনে করেন এখানে আপনি একটা বই বিক্রি করেন, এটা হলো আপনার বই, এখানে আপনি একটা বাটন রাখলেন বাই নাও, ওকে। এখন সামহাউ সে কি করলো, এই বাই নাও এই বাটনটায় সে ক্লিক করলো, ক্লিক করার পরে সে তাকে নিয়ে যাবে সে আরেকটা পেজে, ঠিক আছে। তাকে নিয়ে যাবে সে আরেকটা পেজে, সেখানে হ্যাঁ, সেখানে অ্যাড টু কার্টের নিচে, এখানে নিচে আরো কিছু বই তাকে কি করবে, সাজেস্ট করবে, করলো তাকে সাজেস্ট। এখন সে সেখান থেকে আরো বই সেল হওয়ার কি থাকে, অপরচুনিটি থাকে। যদি সাপোজ ধরেন সে কোনো কারণে এই পেজ মানে এই বাটনে ক্লিক করার পর বাই নাও পেজে, মানে অর্থাৎ সেলস পেজে যখন চলে আসলো, সে সামহাউ সে কিনলো না, সে কি করলো, ব্যাক দেওয়ার চেষ্টা করলো, মানে সে অন্য কিছু সার্চ করার চেষ্টা করলো কিংবা বের হয়ে যেতে চেষ্টা করলো। সে যখন ব্যাক দিবে তখন তাকে অন্য আরেকটা বই কি করা, সাজেস্ট করা, মানে তাকে যে কোনো মূল্যেই হোক কোনো না কোনো একটা বই তাকে দিয়ে কি করাতে হবে, সেল করাতে হবে। তখন তাকে অন্য একটা বই কি করলো, সাজেস্ট করলো, তখন সে আবার ওই বইয়ের মধ্যে সে হয়তো ঢুকতেও পারে, আবার নাও ঢুকতে পারে। সাপোজ ধরেন সে ঢোকার পরে সে ওখানে আবার বাই নাও ক্লিক করলো বা সামথিং অন্য কোনো বইয়ে সে ক্লিক করলো, ক্লিক করার পরে কোন একটা বই সাপোজ ধরেন ফাইনালি সে কি করলো, পছন্দ করার পরে সে যখন বইটা কেনার মতো সিদ্ধান্ত নিবে, একেবারে কেনার সময় গিয়ে কি করবে, আরো কিছু বই তাকে কি করবে, সাজেস্ট করবে, ওই বই থেকে সে কিনলেও কিনতে পারে, না কিনতে পারে, কিন্তু ইতিমধ্যে কিন্তু সে অলরেডি একটা বই কি করলো, পারচেজ করে ফেললো। এবার সে যখন বেরোতে চাবে তখন তাকে আরো কিছু স্টেপ তাকে ফলো করে দেন তাকে বেরোতে হবে। মানে এই প্রত্যেকটা স্টেপে আপনার কি থাকবে, ওদের মার্কেটিং থাকবে। এই যে এটাকে বলা হয় সেলস ফানেল। মানে অনলাইনে আপনার কি করা হয়, কাস্টমারদেরকে মানে সহজে এক জায়গায় ঢুকলে সহজে যেন তাকে বেরোতে না দেওয়া হয়। যেমন ফার্মগেটে যদি ওভারব্রিজের নিচে যান, একটা প্যান্টের ওখানে ফুটপাতে যে প্যান্টের দোকানগুলো আছে, ওখানে যে একটা দোকানের দিকে গিয়ে যদি দাঁড়ান খালি কোনো রকমে, দেখবেন পাশের দোকান টাইনে নিয়ে যাবে আপনাকে আর তার দোকানের প্রোডাক্ট দেখানোর জন্য, মানে ওখান থেকে আপনাকে বেরোতেই দিবে না তারা। তো এরকম একটা অবস্থা ক্রিয়েট করা এই সেলস ফানেল। তো এই সেলস ফানেলের কনসেপ্টটাই আপনার ক্লায়েন্টই আপনাকে বলে দিবে কখন কোন পেজে কোন বাটনে ক্লিক করলে কোন পেজ আসবে। জাস্ট এই জিনিসটাকে, কনসেপ্টটা হলো এটা, সেলস ফানেল কনসেপ্টটা হচ্ছে এটা। সেলস ফানেল আরো ব্রডলি কনসেপ্ট আছে, তো এটা আমরা আরো সামনে দেখবো এক্স্যাক্টলি। কিন্তু বেসিক একটা ফরম্যাট আপনাকে যেটা দেখানোর চেষ্টা করলাম হচ্ছে এটাই, যে ক্লায়েন্টের মানে কাস্টমারদেরকে কি রাখা, ধরে রাখা, যে ওকে এটা নেয়নি, সাপোজ ধরেন তাহলে এই রিলেটেড এই বইটা তাকে সাজেস্ট করবে, হয়তো সে পছন্দ করবে। আর এগুলো অনেকটা তার
জিমেলের অ্যাক্টিভিটি দেখে দেখে তাদেরকে সাজেস্ট করা হয়। অর্থাৎ ওই যে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ক্যাশ ওপেন করেন, মানে ক্যাশটাকে কি করে দেন, ওকে করে দেন, তখন দেখা গেছে যে ওই ক্যাশ থেকে আপনার আপনার সার্চ ডাটা নিয়ে তারা এই বা আপনার অ্যাক্টিভিটিগুলা অ্যানালাইসিস করে তারা এই বইগুলা সাজেস্ট করে। এগুলোর পিছনে অনেক বিগ ডেটার অনেক অ্যানালাইসিস রয়েছে আর কি। তো এটা হলো আপনার সেলস ফানেল কনসেপ্ট। যদি সেলস ফানেল, এটাও জাস্ট একটা ল্যান্ডিং পেজের মতো ডিজাইন করা, এটাও আপনি কি করতে পারেন, করতে পারেন। দেখেন ল্যান্ডিং পেজ কত রকমের হতে পারে। ল্যান্ডিং পেজ অ্যাকচুয়ালি খুবই সিম্পল ওয়ে। এটাও একটা ল্যান্ডিং পেজ। সানগ্লাস, আচ্ছা আমার একটা সাইট করা আছে, এখন পাবো কিনা জানি না। সানগ্লাস, এই যে এটাও একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ক্লায়েন্ট আমাকে এরকম একটা পিএইচডি দিয়েছিল, দিয়ে বলছে এই ল্যান্ডিং পেজটা বানাইতে। ঠিক আছে, সো ওকে, এরকম একটা ল্যান্ডিং পেজ বানাতে তো তাকে এটা বানানো হয়েছিল। দেখেন জাস্ট কিছুই না, সে তার একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং, এখানে একটা বুক নাও একটা বাটন আছে। ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, যে এখানে বুক নাও করলে এখানে আপনার দেখেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ কিছু একটা মেইল বা ইমেল ফোন নাম্বার সেন্ড করার একটা অপশন এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে হয়তো তারা কি করবে, এই নাম্বার বা জিমেলের থ্রুতে আপনার সাথে যোগাযোগ করবে। এটা একটা ল্যান্ডিং পেজ। এবার আসেন টিয়ার ক্রেডিট। এইটা এই সাইটটাতে আপনার সেলস ফানেলের অপশনটা রয়েছে আর কি। হ্যাঁ, এরা বই বিক্রি করে, সাইটটা ডেভেলপ করে ফেলছে মানে আগে থেকে। এটা অনেক আগের করা ছিল, আমার জানি না এখন এর মধ্যে ওই অপশনগুলো সে ইয়ে মানে এনাবেল রেখেছে কিনা। ওরে বাবা, অনেক কিছু আসতেছে এর মধ্যে। যাক, এটার মধ্যে ছিল আর কি টিয়ার ওয়ান ক্রেডিট, এই সাইটটাতে আপনার সেলস ফানেলের ব্যবহার ছিল। যদিও তখন আমি সেলস ফানেল নিয়ে অত কিছু জানতাম না, তারপরেও টুকটাক দেখে 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 যতটুকু পারছি এখানে অ্যাপ্লাই করছিলাম, বাট পুরোপুরি অ্যাপ্লাই করতে পারিনি এটার মধ্যে। ঠিক আছে, তো এই আর কি। আপনাদের ওয়েবসাইট কিন্তু অনেক রকমের হতে পারে। হ্যাঁ, যেমন আপনার কর্পোরেট ওয়েবসাইট হতে পারে, লজিস্টিক ওয়েবসাইট হতে পারে, ব্লগ ওয়েবসাইট হতে পারে, তারপর হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে, এডুকেশনাল সাইট ওয়েবসাইট হতে পারে। তো এইগুলো প্রত্যেকটা সেক্টরে যতগুলো ট্রাম আমি আপনাকে এখন বললাম, এই প্রত্যেকটা ট্রামের প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। ঠিক আছে, আপনি যদি এখন লেখে সার্চ করেন যে এডুকেশনাল ওয়েবসাইট, আপনি যদি ছবি দেখেন, ওদের এডুকেশনাল ওয়েবসাইটের একটা ধরন আছে আলাদা। এই যে এরকম একটা ধরন আছে। হ্যাঁ, তারপরে মানে ওদের সাইটগুলোতে কি কি থাকে, হ্যাঁ, এগুলা আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, তো বা টেমপ্লেট। এই দেখেন কর্পোরেট ওয়েবসাইটগুলা দেখতে কেমন,
এরকম অনেকটা, ঠিক আছে, এরকম। তো এই জিনিসগুলা আপনারা একটু ঘাটবেন যে এক একটা ক্যাটাগরির ওয়েবসাইটের ডিজাইন ক্যাটাগরি এক এক রকম। তো আপনারা প্রত্যেকটা সাইট সম্পর্কে অ্যানালাইসিস করবেন যে কর্পোরেট ওয়েবসাইটের ক্ষেত্রে কি কি বিশেষ বিশেষ অংশ থাকে যার জন্য ওটাকে আমরা কর্পোরেট ওয়েবসাইট বলি। তারপর হচ্ছে হসপিটালাইজড ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার লজিস্টিক ওয়েবসাইট। দেখেন লজিস্টিক, আপনারা এরকম নিশ ধরে ধরে কাজ করবেন তাহলে খুব সহজে কাজ করবেন। লজিস্টিক ওয়েবসাইট হলো এমন ওয়েবসাইট, এই যে এটা একটা লজিস্টিক ওয়েবসাইট, এরা এরা কি করে ওই যে ট্রান্সপোর্টিং এ এই ধরনের সাইটগুলো ব্যবহার হয়, হ্যাঁ, মানে ট্রান্সপোর্টিং সিস্টেমের ক্ষেত্রে, কোনো প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইটগুলো থার্ড পার্টি হিসেবে কাজ করে। তো আপনি যদি এখানে সার্চ করেন লজিস্টিক ওয়েবসাইট, লজিস্টিক ওয়েবসাইট, ওদের কোনো সাজেশন দেখে না, বাট এই নিচে মাত্র অল্প কিছু গিগ আছে, ওরা কিন্তু কাজ পায়, যদিও কাজের রেশিও কম আপনার, বাট লজিস্টিক ওয়েবসাইট নিয়েও আমি কাজ করেছি। এই যে ডিকে লজিস্টিক নামে আমার একটা সাইট আছে, এটা বন্ধ কিনা জানি না, অনেক আগে এগুলো কাজ করা। তো যাই হোক, তো এরকম ডিকে লজিস্টিক আছে, কিংবা আপনি যদি দেখেন ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট, শুধুমাত্র লেখেন ব্লগ ওয়েবসাইট, এটা লিখে সার্চ করেন, হিউজ গিগ অ্যাভেলেবেল এই ক্ষেত্রে। তারপর আসেন দেখেন এডুকেশনাল ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, হ্যাঁ, এটাতে দেখেন, এই দেখেন নিশ ওয়াইজ কাজ করেন, কাজ পাবেন। এডুকেশন ওয়েবসাইটে গিয়ে 185টা গিগ অ্যাভেলেবেল, এগুলাতে কম্পিটিশন কম। এই কিওয়ার্ড মানে এইটা লেখা মানে যে আপনার গিগটা শুধু এডুকেশন নিয়ে থাকবে তা না, এইটাকে এই কিওয়ার্ডটাকে আপনি কি করবেন, টাইটেলে রাখবেন, টাইটেলে রাখবেন, ডেসক্রিপশনে রাখবেন, দিয়ে তাকে বলবেন আদার্স যে কোনো ওয়েবসাইট তুমি জয়েন পারবে বানাতে। এটা বন্ধ দিকে লজিস্টিক। তো মানে আপনাকে জাস্ট কিওয়ার্ডের ধারণা দিচ্ছি যে জিনিসটা কিভাবে করে আপনি কি করবেন, এত এত কম্পিটিশনের মধ্যে থেকে কিভাবে করে আপনি নিজেকে টিকায় রাখবেন, জাস্ট এই জায়গাটা। লাইক ই কমার্স ওয়েবসাইট, এখানে 8,600টা গিগ, প্রচুর কাজ আসে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। একটা ই কমার্স সাইট আপনি কি করেন, ডিজাইন করা শিখেন আগে, মানে অলরেডি আপনারা ডিজাইন করতে পারেন, এখন ই কমার্স সাইট টেমপ্লেট কিভাবে পাবেন, থিম ফরেস্টে যান, আপনার ডিজাইন মাথায় আসে না, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে একটা ডিজাইন ধরে ডিজাইন করা শুরু করেন। ধরেন এই একটা ডিজাইন ধরলাম, এই যে লাইভ প্রিভিউতে যান, ঠিক আছে। সো এই ধরনের ডিজাইন করেন আপনারা। এই যে এই সাইটটা দেখেন, এই যে এটা, ঠিক আছে, জাস্ট এই যে এটা হলো অ্যাকচুয়াল ই কমার্স সাইটের ডিজাইন, হ্যাঁ, নরমাল এইচটিএমএল সিএসএস এর মতো করে আপনারা ডিজাইন করেন এগুলোকে, এই যে সিম্পল, ঠিক আছে। জি, হ্যাঁ ইমেজ, হ্যাঁ এখানে ইমেজের কাজ বেশি, আর ডিপ মানে প্রচুর সেকশন নিয়ে কাজ করতে হবে। তো আপনার যদি এগুলো যদি খুব বেশি কষ্ট হয়, আপনি চালডাল.com-এ চলে যান, হ্যাঁ, চালডাল.com-এ যান, সেখানে যে চালডাল.com-টাকে আপনি কি করেন, ক্লোন করেন। তো জাস্ট আপনি কি করেন, এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে কি করেন, এই জিনিসটাকে ডিজাইন করেন। এখন আপনার ডিজাইন করতে ক্যাপাবল, এই কাজগুলোই আপনার কি হতে পারে, আপনার অনলাইনে আসতে পারে। লাইক দেখেন, এই যে আমার ইভিনিং ব্যাচের একটা স্টুডেন্ট এই প্রজেক্টে কাজ করছে আর কি, হ্যাঁ, প্রজেক্টটা হলো KFC ইউএ, ঠিক আছে। এটা বাংলাদেশ কেন আসলে,
এই যে এটা, ঠিক আছে। তো এই সাইটটাতে ইভিনিং ব্যাচের একটা স্টুডেন্ট কাজ করতেছে, ও কাজ পেয়েছে, এটা এরকম একটা পেজ ডিজাইন করে দিতে হবে তাকে। এটা কি আউল ক্যারাসেল, জাস্ট সিম্পল আউল ক্যারাসেল এটা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার টেবিল নেম, হ্যাঁ টেবিল নেম, টেবিলের মধ্যে মেনুগুলোকে লিঙ্ক করা হয়েছে, সিম্পল ডিজাইন। তারপর হচ্ছে এখানে জাস্ট কার্ড, একটাই কার্ড ডিজাইন করুন, বাকিটা কপি। এখানে একটা জিনিস সে সিম্পল একটা জিনিস করলেই হতো, যে এখানে হাইট সবগুলো সমান না, ডিসপ্লে ফ্লাক্সের একটা ব্যবহার এখানে তারা যদি এখানে করতে পারতো, তাহলে হাইট গুলোকে কি করে ফেলতে পারতো, সেম হাইট করে ফেলতো। ইকুয়াল হাইট নিয়ে এরকম প্রবলেম হয়তো করবেন, যে বিভিন্ন কারণে হাইট কি হয়ে যায়, অনেকগুলা সেকশনে হাইট অনেক সময় বেড়ে যায়, কমে যায়। এইগুলো প্রবলেম করতে গেলে ইকুয়াল হাইট লেখা সার্চ করবেন, দেখুন ডাব্লিউসির সলিউশন আছে, সেখান থেকে কোড নিয়ে এসে অ্যাপ্লাই করলে এগুলো হয়ে যায়। তো যাই হোক, তো এই ধরনের ডিজাইন করাগুলো এখন কি এখন নিজে থেকে ডিজাইন করেন, ঠিক আছে, নিজে থেকে ডিজাইন করেন। যদি নিজে থেকে কাজ, নিজের আগ্রহে যদি কাজ না করেন, বললাম তো এই যে এত কিছু দেখালাম, প্রত্যেকটা জিনিসের মধ্যে শিখার আছে। আপনি এখন মোটামুটি ধরেন আপনার বেসিক লেভেল শেষ, এখন আপনার কি করতে হবে, লেভেল 2 তে যেতে গেলে আপনাকে কি করতে হবে, লেভেল 1 এর কাজ ছিল কি আপনাদের কাজগুলোকে বোঝা, কাজগুলোকে ধরা, কাজগুলোকে লাইভ ইমপ্লিমেন্টেশন করা। তো আপনি এই কাজগুলো বুঝছেন এবং ওটা দিয়ে টুকটাক ছোট ছোট প্রজেক্টও করেছেন। এখন কি করেন, একটু বড় সড়ো প্রজেক্টে যান, একটু বড় সড়ো প্রজেক্টে যান, যেখানে ধরেন এই ধরনের একটা সাইট নেন, এই ধরনের সাইট নেন, এই সাইটটাকে একটু ডিজাইন করেন। এই ধরনের একটা কি দুইটা সাইট আপনি যদি করেন, দেখবেন আপনার এমনি আপনি কি হয়ে গেছেন, যে এমনি আপনি নিজেকে কনফিডেন্ট ফিল করবেন, নিজে থেকে আপনি কি হবে, একটা কনফিডেন্ট চলে আসবে, যে ও এখন এখন তো আমি এখন যে কোনো ডিজাইনিং দিলে এখন আমি করতে পারবো, আমার কাছে এগুলো কোনো ঘটনাই হবে না। সো এই কনফিডেন্ট লেভেলটাকে আপনি গ্রো করেন। না হলে আর এই জিনিসটা যদি এরকম হয় যে ক্লায়েন্টের কাজ নিয়ে আপনি এই ধরনের কাজ করতে যাবেন, তাহলে ধরে রাখেন প্রথম কাজ আপনার ক্যান্সেল হবে, ঠিক আছে। আপনি বেস্ট এফোর্ট দেওয়ার পরে কাজ ক্যান্সেল হবে, কেন হবে, আপনার টুকটাক ভুলের কারণে। কারণ আপনি যখন এই কাজটা নেবেন একটা লিমিটেড টাইমের মধ্যে নেবেন, তখন এই লিমিটেড টাইমের মধ্যে করতে গেলে আপনার মাথা হিমশিম খেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য আগে থেকে আপনাকে কি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, সোজা কথা। নিজেকে প্রস্তুত করে নিয়ে দেন আপনারা এই সেক্টরটাতে আপনি প্রফেশনালি কাজ করেন। এগুলা কাজ HTML CSS এর HTML CSS এর প্রচুর আসে। কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট যারা রিয়েলি আপনার ই-কমার্স বিজনেস করতে চায়, তারা কখনো ওয়ার্ডপ্রেস ব্যবহার করবে না, তারা কি করবে, ফ্রেমওয়ার্ক ব্যবহার করবে। তার কারণ হচ্ছে ওটা সিকিউরিটি অনেক বেশি এবং ফাস্ট হবে। ওয়ার্ডপ্রেস যতই ফাস্ট বলুক না কেন, এটা অনেকটা স্লো। যদি আপনি ফ্রেমওয়ার্কে করেন তাহলে সেটা হচ্ছে বেশি ফাস্ট হবে। এখন আসেন যে যখন আমরা ফ্রেমওয়ার্কে করতে যাব, তখন এই ডিজাইন আপনাকে কি, যেই ফ্রেমওয়ার্কে আপনি করেন না কেন, আপনি কাজ, আপনাকে কি করতে হবে, র HTML আগে সেটাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, দেন সেগুলোকে আমরা ফ্রেমওয়ার্কে কনভার্ট করবো। সেটা কিভাবে করবো সেটা পরের হিসাব। কিন্তু ইনিশিয়ালি আমাকে মনে করেন এই ই-কমার্স সাইটটা নিয়ে আমি বিজনেস করব, কি করব, লোকালি গ্লোবালি আমি বিজনেস করব, ঠিক আছে। দেখবেন ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র তারাই কাজ করবে, মানে তারাই সাইট বানাবে যারা, মানে কি বলবে, যে ছোটখাটো ব্যবসায়ী, ওয়ার্ল্ডের গ্লোবালি যারা কি করে, ছোটখাটো মানে লোকাল ব্যবসা করবে, মানে লোকালি কি বেচবে, চা পাতা বেচবে, সাপোজ ধরেন এরকম একটা সাইটে কাজ করেছে, কার্মা কেফ নামে একটা সাইট ছিল, ওটা এখন বন্ধ আছে, সে এটা মনে হয় বিজনেস ক্লোজ করে ফেলছে। তো কার্মা কেফ তার কনসেপ্টটা কিছু, সে কফি বেচবে। কিভাবে কফি বেচবে, খালি লোকাল এরিয়ার মধ্যে কফি বেচবে, তার জন্য একটা তার ওয়েবসাইট দরকার, ঠিক আছে। বাইরের দেশে আমি যদি বলি চায়ের দোকানদারেরও কি আছে, চায়ের দোকানদার মানে কি, একটা মানে ওদের একটা ছোট গোষ্ঠীর কথা বুঝাচ্ছি, যে ওদেরও ওয়েবসাইট আছে, যে কি নিজের পোর্টফোলিও থাকবে, কিংবা নিজের ছোট্ট একটা বিজনেস করেছে, ছোট বিজনেসের জন্য তার একটা ওয়েবসাইট থাকবে। ওরা এসে কি করে, ওয়ার্ডপ্রেসে সাইট বানায়, কম টাকায় কম খরচে। কিন্তু যারা রিয়েলি করবে, মানে প্রপারলি যারা বিজনেস করতে চাবে এবং এটা মানে তার লং টার্ম চিন্তা, তখন তারা কখনো এরকম CMS এ আসবে না। কথা বুঝতে পেরেছেন? ইভেন আমিও যদি মনে করেন একটা ই-কমার্স খুলতে যাই, এখানে যদি আমার মানি ট্রানজাকশন থাকে, একদম ওয়েবসাইটে আমার কি হবে, মানি ট্রানজাকশন হবে সরাসরি ওয়েবসাইট দিয়ে, তাহলে আমি কখনোই সেখানে এইসব CMS টিএমএস যাবো, আমি অবশ্যই ফ্রেমওয়ার্ক ইউজ করবো, কারণ সেখানে সিকিউরিটি বেশি। আমার সাইট হ্যাক হয়ে গেলে আমার 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 অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিনিয়ে যেতে পারে, ইভেন আহ, আমার অ্যাকাউন্টের ব্যালেন্সও শূন্য হয়ে যেতে পারে। তো এগুলো অনেক রিস্কি জিনিস। কিন্তু স্যার এখন তো মানে ওয়েবসাইট গুলোতে ইনফরমেশন গুলো কম থাকে,
মানে আপনি যদি বাংলাদেশের যেগুলো দেখেন সবাই তো গেটওয়ে নেই, এসএসএল বা আগে হ্যাঁ যারা হ্যাঁ আছে হ্যাঁ তাদের। হ্যাঁ। আমরা এখন তো কারো ওয়েবসাইট থাকি না, জি, বুঝিনি। মানে কারো ওয়েবসাইট কেউ তো এই ইনফরমেশন গুলো রাখে না, ক্রেডিট কার্ড বা আদার্স হ্যাঁ ইনফরমেশন হ্যাঁ গুলো। হ্যাঁ। এখন রাখে না, বাট মনে করেন আগে আগে যারা ছিল, আগে আমরা যারা কাজ করছি তখন দেখা গেছে এসএসএল এটা তো পপুলারিটি এখন এখন অনেক বেশি। আহ, তারপর আবার ট্রানজেকশন এখন আমরা যা করি ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন ওয়ার্ডপ্রেসে যখন আমরা মানি ট্রানজেকশন করি সেটাও আমরা দেখবেন এক্সট্রা প্লাগইন, যে বললাম যে ইয়ার জন্য ওই যে থ্রাইভ, তারপর হচ্ছে অথরাইজ ডট নেট, এরকম কিছু থার্ড পার্টি আপনার কম প্লাগইনস দ্বারা আমরা কি করি ট্রানজেকশনটাকে মেনটেন করি, তখন আর সাইডে কোনো টাকা রাখা হয় না। তো যাই হোক, তো এখন বাংলাদেশের জন্য এসএসএলটা অনেক পপুলার। যেটাই করা হোক না কেন, কিন্তু আমরা কখনোই ওয়ার্ডপ্রেসটাকে অ্যাকচুয়ালি আমরা সব প্রফেশনাল ইয়ার ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস কখনো প্রিফার করি না। আমরা সবসময় কি করি, ছোটখাটো জিনিসের ক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেস ইয়াটাকে প্রিফার করি। যেমন ছোটখাটো বিজনেসের ক্ষেত্রে কারো ওয়েবসাইট, একটা কোম্পানি ব্র্যান্ডিং দরকার, নতুন একটা রিয়েল এস্টেট কোম্পানি সে খুলেছে, সে কোম্পানির ইনফরমেশন গুলা যেন এখানে থাকে, এই ধরনের কাজগুলোই আপনি কি পাবেন, বেশি পাবেন। ই কমার্স কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনার নলেজ একটু বেশি গ্যাদার করতে হবে, যেগুলো অ্যাকচুয়ালি আমার দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আপনাদেরকে আমার এখানে অনেক কিছু আছে, যেমন প্রিমিয়াম আছে, প্রিমিয়াম মেম্বারশিপ সিস্টেম আছে, তারপর হচ্ছে সাইন আপ সিস্টেম আছে, যারা সাইন আপ করবে তাদের ডিসকাউন্টিং সিস্টেম আছে। তো এগুলো অনেক কিছুই আছে যেগুলো প্রিমিয়াম থিম দিয়ে মেনটেন করতে হয়। এগুলো আমি কথা বলেছিলাম অফিসে, ওনারা এই ধরনের কোনো সাপোর্ট দিবেন না। সো যেহেতু দিবেন না, তার মানে আমারও এই যে জিনিসগুলো আমার শেখানো পসিবল না। ঠিক আছে, তবে ফ্রি দিয়ে যতটুকু শেখানো যায় ততটুকুই শেখাবো, এবং ততটুকুর উপরে আপনাদের কি নিতে হবে, কাজ নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? নর্মালি আপনাদের ফোকাস জিনিস থাকবে হচ্ছে ব্লগ টাইপ ওয়েবসাইট গুলোকে তৈরি করা। স্যার, ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়? হ্যাঁ, ট্র্যাপ এগুলো ফ্রেমওয়ার্ক? বুঝিনি। ফ্রেমওয়ার্ক ও আচ্ছা, ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এগুলো নিয়ে পরে অন্য কোনো এক সময় আলোচনা করব। ফ্রেমওয়ার্ক বুঝবেন, আমরা যখন এই যে ব্যাক এন্ড পার্ট যখন করব, তখন দেখবেন অনেকটাই বুঝবেন এই ব্যাপারগুলো। এখন আসেন। আছে, প্যাকেটের সাথে রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, ব্যাক এন্ডের সাথে রিলেটেড। তো এই হলো আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা মোটামুটি একটা মানে ডেসক্রাইব করার চেষ্টা করলাম যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, কোন কাজে কিভাবে ব্যবহার হয় আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন আসেন যে ওয়ার্ডপ্রেস এটা একটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, জাস্ট মনে রাখেন। ঠিক আছে, এটা এমন একটা সফটওয়্যার। ফটোশপে কি হয়, ফটোশপে যেমন বিভিন্ন টুলস এর ব্যবহার আমরা করি, তাই না? যেমন মুভ টুলস দিয়ে আমরা একটা জিনিসকে মুভ করতে পারি। তারপর হচ্ছে আপনার কালার ইয়া দিয়ে হিল, মনে করেন ব্রাশ টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এরকম বিভিন্ন টুলস এর ব্যবহার আমরা শিখেছি। ওয়ার্ডপ্রেসও ঠিক তাই, আমরা কি শিখবো, টুলস এর ব্যবহার শিখবো। এবং টুলস গুলো কি, কোনগুলোকে আমরা টুলস বলছি, সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে ইন্টারফেস দেখলেই বলবো যে কিভাবে করে এখানে করতে। এখানে অ্যাকচুয়ালি আপনি যদি HTML CSS নাও জানেন তাও কোনো সমস্যা নেই, আপনি আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন, কাজ বুঝে কাজ করতে পারবেন আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে ভালো মতো কাজ করতে চাইলে আপনাকে কি করতে হবে, অবশ্যই HTML CSS এই সম্পর্কে এবং জাস্ট HTML CSS সম্পর্কে প্রচন্ড পরিমাণ দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে একটা CMS, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এরকম CMS আরো আছে, যেমন শপিফাই, এটাও একটা CMS। তারপর হচ্ছে আপনার জুমলা, তারপর হচ্ছে ম্যাজেন্টো না কি জানি একটা আছে। দেখেন, CMS হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মধ্যে দেখেন টপ নাম্বার আছে কি, ওয়ার্ডপ্রেস।
তারপরে কে আছে এই যে জুমলা, তারপরে কে আছে দুরপাল, তারপরে কে আছে শপিফাই। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আছে, যে এরপর আছে স্কোয়ার স্পেস, উইক্স। হ্যাঁ, উইক্স ছিল অনেক আগের একটা পপুলার একটা সিএমএস। এই উইক্স যতদিন ওয়ার্ডপ্রেস ছিল না, এই উইক্স এর রাজত্ব ছিল একেবারে সেরা একটা রাজত্ব ছিল, টপে ছিল সে তখন। বাট আস্তে আস্তে ও বিলীন হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ম্যাজেন্টো। হ্যাঁ, এই যে ম্যাজেন্টো নামটা বুঝলেন, ম্যাজেন্টো এটাও মোটামুটি চলে, অনলাইনে চলে। তো এরকম অনেক আছে, অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা হলো সবচেয়ে বেশি পপুলার। কিন্তু সবচেয়ে বেশি পপুলার হলে যে জুমলায় ম্যাজেন্টোতে যে কাজ হয় না বা দুরপালাতে কাজ হয় না তা না, উল্টা এগুলো যদি শিখেন আপনারা কাজ পাবেন আগে। ঠিক আছে, এক একটা সিএমএস এ এক এক রকমের সুবিধা রয়েছে। ওয়ার্ডপ্রেস সামহাও একটা সেক্টরের জন্য খুব বেস্ট, আবার জুমলা কিছু কিছু সেক্টরের জন্য অনেক বেস্ট। তখন তারা ক্লায়েন্ট প্রিফার করেন এটা জুমলাই করবে। সিদ্ধান্ত আসে যে আমার প্রজেক্টটা কি ধরনের সার্ভিস আমি দেবো তার উপর ডিপেন্ড করে আমার সিএমএস নির্ধারণ করা হয়। ঠিক আছে, যেমন ধরেন আপনি যখন ইয়াতে সার্চ করেন, এই যে আমাদের ফাইবারে গিয়ে সার্চ করেন জুমলা, এখানে জুমলার জন্য ধরেন আমি জুমলা কিওয়ার্ডটাই ব্যবহার করি, দেখেন মাত্র অল্প কিছু কি। ঠিক আছে, উল্টা যারা যারা কাজ করছে, এই যে 8টা অর্ডার নিয়ে বসে আছে, মানে এগুলো অর্ডার রেশিও দেখে বুঝবেন ওই কাজের ডিমান্ড কেমন। হ্যাঁ, ফ্রন্ট পেজে যারা যারা আছে তারা প্রত্যেকে কে কতগুলো, মানে দেখেন যে 90% গিগ কাজ নিয়ে বসে আছে, তার মানে বুঝবেন এই কাজে প্রচুর চাহিদা। ঠিক আছে, তো ওই কাজে যদি আপনি কাজ শিখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই সেক্টরটাতে খুব তাড়াতাড়ি কি করতে পারবেন, শাইন করতে পারবেন। তারপর আসেন ম্যাজেন্টো নাকি আরেকটা কি জানি দেখলাম, সেটা নিয়ে একটু আমরা, আচ্ছা শপিফাই দেখি বা দুরপাল দেখি। শপিফাই কিন্তু প্রচুর পপুলার। শপিফাই যদি এখন শিখতে পারেন তাহলে অনেক ভালো। এটা ই কমার্স সাইটের জন্য, ড্রপ শিপিং ওয়েবসাইটের জন্য খুবই 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 ইউজফুল একটা টুলস। ঠিক আছে, এটা প্রচুর চাহিদা, মানে বিগত 2-3 বছর ধরে প্রচন্ড এটা পিছনে কাজ বেড়েছে। ঠিক আছে, শপিফাই এখন ই কমার্স চিন্তা করলেই মানুষ শপিফাই কথা চিন্তা করে। ঠিক আছে, তো আমার ই কমার্স গিগ খোলা ছিল ইয়া দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস ওইখানে নক এসে বলতো শপিফাই দিয়ে তুমি পারবা কিনা। তো দেখা গেছে আমি অ্যাকচুয়ালি শপিফাই পারি না, যার কারণে আমাকে বলতে হয় না। কিন্তু ম্যাক্সিমাম নকগুলো হয় শপিফাইতে, মানে ওরা জিজ্ঞাসা করে তুমি কি শপিফাই পারবা করে দিতে। অনলাইন সেলার দেখেন মাত্র অল্প কিছু। এই শপিফাইটা আপনি যেখান থেকে পারেন শিখেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা ইয়া করতে পারবেন, মানে অনলাইনে কাজ নিতে পারবেন শপিফাই। বাট আমি পারি না, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। থাকলে হয়তো কিছুটা ধারণা দিতে পারতাম শপিফাই কিভাবে কি করে না করে, এই ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই। ওকে, তো তবে সেক্টরটা বললাম আর কি, যে এই সেক্টরটাতে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো আপনাদের কাজ হলো আজকে প্রত্যেকে পিএইচডি টু এইচটিএমএল ফুল রেসপন্সিভ বলেন বা কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ বা দেখেন পিএইচপি, এই প্রত্যেকটা কিওয়ার্ড যেন আপনাদের ইয়াতে থাকে, টাইটেল কিংবা ডেসক্রিপশনে থাকে। এই প্রত্যেকটা কিওয়ার্ড এখানে যতটুকু এখানে আসছে দেখাচ্ছে। কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, সাপোজ ধরেন এটা 14,000 গিগ আছে, কোনো সমস্যা নেই, কম আছে, অনেক কম্পিটিশন কম আছে। এই যেভাবে করে ইমেল সিগনেচারের জন্য আপনাদের শেখানো হয়েছে, যেভাবে করে গিগগুলাকে রিসার্চ করবেন, গিগগুলার টাইটেল ডেসক্রিপশন বানাবেন, ব্যাকএন্ডে কিওয়ার্ড দিবেন, অফলাইনে কিওয়ার্ড দিবেন, ঠিক সেভাবে করে আপনারা কি করবেন, ইমেজটাকে ডিজাইন করবেন। ডিজাইন করে নিয়ে কি করবেন, এখানে এই নিশের উপরে গিগ খুলবেন। এখন আপনারা পারেন, এখন আপনারা গিগ খুলে ফেলবেন। ঠিক আছে, একটা গিগের পিছনে একটু সময় নেন, কোনো সমস্যা না, বাট ইমেজ যেন হয় হাই কোয়ালিটি। সোজা কথা, ইমেজ তৈরির পিছনে সময় দেন বেশি, কারণ আপনার থাম্বনেলটাই আপনাকে নক আনার জন্য সবচেয়ে বেশি রোল প্লে করবে। টাইটেলে কি আছে না, ইমেজে কি লেখছেন সেটাই পরে ক্লায়েন্ট ম্যাক্সিমাম, বা ইমেজটা দেখতে সুন্দর তো ঠিক আছে ক্লিক করে, অ্যাটলিস্ট ক্লিক করে। এরকম 10টা 20টা বা 50টা ক্লিকে যদি অন্তত একটা অর্ডার পান সেটাই অনেক বেশি। ঠিক আছে, সো আপনারা এই যে আরো কিছু আছে যে এক্সডি টু পিএইচডি, হ্যাঁ সরি এক্সডি টু এইচটিএমএল। এক্সডি মানে হচ্ছে ফটোশপে আরো একটা মানে আরো একটা ফটোশপের মতো অন্য আরো একটা ফাইল,
যেখান থেকে আপনি কি করবেন, কনভার্ট করবেন HTML CSS এ। সো আপনার একটু টাইটেল গুলো রিসার্চ করবেন যে টাইটেলে কত রকমের কনভার্সন বলছে, সব রকমের কনভার্সন আপনি কি করবেন, টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজে রাখা ট্রাই করবেন। ঠিক আছে, কারণ যেই ফাইলই আপনাকে দেখ না কেন, দিন শেষে আপনাকে কিসে পরিণত করতে হবে, আপনাকে HTML CSS এ পরিণত করতে হবে, রেসপন্সিভ ডিজাইন করে দিতে হবে। সো যত রকমের কনভার্সন হতে পারে এক গিগে দেওয়ার চেষ্টা করুন। যদি এক গিগে দেওয়া পসিবল না হয় তাহলে এটাকে বেস করে 2টা গিগ বানান। এই নিচের উপরে টাইটেলটাকে চেঞ্জ করে, ডেসক্রিপশনটাকে চেঞ্জ করে একই নিচের উপরে 2টা গিগ বানান। তারপরে যেন সমস্ত কনভার্সন যেন কি হয়, কভার হয়। দেখবেন ইনশাআল্লাহ কোনো না কোনো একটা গিগ হিট খাবে। জি, তনুর রহমান। স্যার ডেসক্রিপশনে যেসব লেখা হয় এসব কি স্যার সার্চ করলে আসে, মানে কিওয়ার্ড হিসেবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই এগুলো আপনার কিওয়ার্ড হিসেবে হিট করে। ঠিক আছে, ডেসক্রিপশন এবং ট্যাগ গুলোকে কি দিবেন, ট্যাগ গুলোকে সরাসরি টাইটেল থেকে কপি করবেন না, কখনোই করবেন না। মনে করেন HTML CSS, ধরেন ডিজাইন HTML CSS, HTML to CSS, এই পুরো হুবহু এই কথাটাকে ট্যাগ হিসেবে দিবেন না, দিবেন কি সিমিলার কথা দিবেন, যেন এই টাইটেলটাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ট্যাগ দেওয়ার নিয়ম। টাইটেলে যেটা আছে সেটা তো ট্যাগ করবে। হ্যাঁ, এগুলো সিমিলার, রাইট। আর আপনাদের আমি যেভাবে করে গিগ ক্রিয়েশন দেখাইছি, এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক ওয়ে, যে এই ওয়েতে যদি গিগ খুলেন আপনার গিগ অর্গানিক্যালি র্যাঙ্ক করবে, এবং আমাদের টার্গেট ওইটাই। ঠিক আছে, হাজার মানুষ হাজার টিউটোরিয়াল পাবেন, সোশ্যাল মিডিয়া করে ফাটাই ফেলতে বলে, কিন্তু দিন শেষে আপনাকে কি করতে হবে, অর্গানিকের পিছনেই আসতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে সহি ওয়ে এবং সবচেয়ে সলিড ওয়ে। ঠিক আছে, আর বাকি যেগুলো বলছি, যেগুলো বলে যে এই যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার ব্যাপার, এটা হচ্ছে আপনার প্রোফাইলগুলোকে এনরিচ করেন, আপনার গিগগুলোকে নিয়মিত শেয়ার দেন, কি হচ্ছে ইমপ্রেশন বাড়ানোর জন্য। জাস্ট গিগগুলোকে তরতাজা, মানে গিগগুলোতে যেন অ্যাক্টিভিটি থাকে। জাস্ট এই অ্যাক্টিভিটি যখন থাকে তখন ফাইবার বুঝতে পারে যে এই গিগটা ভালো, এটাকে আস্তে আস্তে তারা কি করে, আস্তে আস্তে তারা সামনের দিকে আগায় নিয়ে আসে। ঠিক আছে, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল দিয়ে যেন আপনার গিগটা যেন বেশি হিট করে। ঠিক আছে, আর সব সময় খুঁজবেন কি কম কম্পিটিশন মার্কেটপ্লেস, এমন কিছু কিওয়ার্ড নেবেন যে কিওয়ার্ডের থ্রুতে কি হয়, আপনার কম্পিটিশন কম থাকে, এমন কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনি কাজ পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। এটা পুরো ওয়ার্ল্ডের সার্চিং এর প্রথম কথা, সার্চিং মানে কি বলবো, এসইওর প্রথম কথা, যে কি আপনারা এমন নিশ নিয়ে কাজ করেন যে নিশে কম্পিটিশন কম। এমন নিশ নিয়ে কাজ করবেন না এখন, কারণ বর্তমান যুগ খুবই কম্পিটিশন যুগ। মনে করেন বেবি প্রোডাক্ট নিয়ে এখন হিউজ লোক কাজ করে, এখন আপনি এমন কিছু প্রোডাক্ট বের করেন যে প্রোডাক্টটা কি হয়, মানে সার্চ ভলিউম কম কিন্তু যে কটা সার্চ হয় সেল হয়। সোজা কথা, মনে করেন আনকমন জিনিস যারা খুঁজে তারা কেনার জন্যই খুঁজে, তারা ওইটা নিয়ে দেখা বা ফাইজলামি করার জন্য খুঁজে না। কথা বুঝতে পারছেন? আর যেগুলো কমন প্রোডাক্ট ওগুলোর মধ্যে ম্যাক্সিমামই হয় কি, আগে দেখে নেই জিনিসটা কি, পরে সিদ্ধান্ত নেবো কিনবো কি না কিনবো। এটা হচ্ছে কমন প্রোডাক্টের ক্ষেত্রে বা কমন নিশের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। কিন্তু যখন আপনি আনকমন জিনিসটা নিয়ে কাজ করবেন, যেটা নিয়ে অন্যরা সহজে অন্য যেখানে কাজ হচ্ছে না এমন কিছু নিয়ে কাজ করবেন, দেখবেন সেই সেক্টরে খুব তাড়াতাড়ি সাইন আপ করবে এই অনলাইন জগতে। ইভেন লোকালও আপনি যদি চিন্তা করেন, ধরেন আপনার অত্র এলাকায় অত্র 3 কিলোমিটার এলাকার মধ্যে কোনো পাখির দোকান নেই, তাহলে এখন আপনি কি করবেন, যে ওখানে যদি একটা পাখির দোকান দিতে পারেন, তাহলে সিম্পলি ওই অত্র 3 কিলোমিটার এলাকার মধ্যে আপনি একাই একজন সেলার, তার মানে যত সেল দরকার আপনার কাছ থেকে এসে কিনবে। ঠিক আছে, একই রোডে 10টা চায়ের দোকান দিলে তো 10টা এক দোকান বন্ধ হবে। ঠিক আছে, আমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা একটা, মানে একটা ছোট্ট একটা এলাকার মধ্যে দেখবেন একটা চায়ের দোকান থাকে, একটা সেলুন থাকে, একটা মুদির দোকান থাকে, এই জিনিসগুলো কমন দোকান, একটা টেইলার্স থাকে, একটা আয়রনের দোকান থাকে। হ্যাঁ,
এগুলো হলো কি একটা বেসিক দোকান। একই নিচের এক ছোট্ট এলাকার মধ্যে একই নিচের উপর ডাবল দোকান থাকে না। যদি খুব বেশি একটা জিনিসের চাহিদা হয় তখন দেখবেন যে জিনিসটা ডাবল হয়, মানে জিনিসটা ডাবল দোকান করে। তার মানে কি আপনাকে আপনারা কিন্তু লোকালিও ক্ষেত্রে কি খুঁজেন, কম্পিটিশন জাজমেন্ট করেন যে এই যে এখানে কোন জিনিসটা নিয়ে ব্যবসা করলে আমার এখানে ইয়ে আসবে, সফলতা আসবে। যেন তেন জিনিস নিয়ে ব্যবসা করলে ব্যবসা টিকে থাকবে না। তো এই হলো আপনার মোটামুটি কনসেপ্ট। বাকিটা আপনাদের ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টেলিজেন্স দিয়ে আপনাদের কি করতে হবে এটা, আর আপনাদের কি ক্রিয়েশনে যা যা দেখালাম তা দিয়ে আপনারা করবেন। আমি কিন্তু আগে ক্রিয়েট করেছেন কি না করেছেন সেটা আমি জাজ করব না, বাট পিএইচডি টু এইচটিএমএল এই ব্যাপারে আমি প্রত্যেকের গিগ চেক করব নেক্সট বৃহস্পতিবারে, ফার্স্ট ডেতে। আপনাদের মাঝখানে আজকে দিন সহ টোটাল 3 দিন সময় পাবেন। আমি নেক্সট বৃহস্পতিবারে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে আমি যে আপনাদের গিগ চেক করব আপনারা গিগ ক্রিয়েশন করেছেন কিনা। এখানে কোনো কম্প্রোমাইজিং চলবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনারা এখন এই ব্যাপার ইয়া নিয়ে মানে এই নিশে কাজ করতে আপনারা সক্ষম। এখন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করাতে এখন যা ডিজাইন করবেন সব রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন। অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা দিবেন। যদি ওই অ্যাসাইনমেন্ট করে যদি কনফিডেন্ট না আসে তাহলে আরো একটা অ্যাসাইনমেন্ট করবেন, আমি দিব জান। কিন্তু আমাকে বলতে হবে যে আপনাদের কনফিডেন্ট লো কি। জি স্যার আপনি কি গিগ খোলার কথা বলছেন? হ্যাঁ, নতুন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল এর উপর, পিএইচডি টু এইচটিএমএল এর উপর, পিএইচডি টু এইচটিএমএল ফুল রেসপন্সিভ ডিজাইন অথবা ক্লোন ওয়েবসাইট। হ্যাঁ, বৃহস্পতিবারের মধ্যে, বৃহস্পতিবার আমি চেক করব। নেক্সট বৃহস্পতিবার আমি আপনাদের প্রত্যেকের গিগ চেক করব। দ্যাটস ইট। কিন্তু স্যার গিগে দেওয়ার মতো ছবি তো লাগবে, মানে আমার যে কাজ রিপ্রেজেন্ট করবে। না, আপনার কাজ রিপ্রেজেন্ট করবে সেটা আপনার কাজ যে করবেন সেটা না। ঠিক আছে, আপনি গুগল থেকে কি করেন, পিএনজি ইমেজ নামান, নিয়ে নিজের মতো করে ইমেজ তৈরি করেন। এই যে এখানে ইমেজগুলো স্টাডি করেন, এই যে এখানকার ইমেজগুলো স্টাডি করেন যে ওরা কিভাবে করে। এই দেখেন সিম্পল এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস, এতটুকু কালার কম্বিনেশনে দেখেন সে কতগুলো কাজ করেছে অলরেডি। দুটো অর্ডার কিউএতে 200টা কাজ করে ফেলছে। বিষয়টা হচ্ছে আই কেচির ব্যাপার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আই কেচির ব্যাপার। ওর জিনিসটা দেখেন সত্যিকার অর্থে ফোকাসে পড়ছে এই সবগুলা থেকে। দেখেন ফোকাসে পড়ে কিনা, সবচেয়ে সিম্পল, সবচেয়ে ফোকাসেবল। ঠিক আছে, এই দেখেন এত হাবিজাবি লেখছে, এই মানে অ্যাকচুয়ালি পড়তেই মন চায় না। এর চেয়ে বেটার খুব সিম্পলি আপনারা কি করেন, এই দেখেন পিএইচডি টু এইচটিএমএল দেখছেন কি সুন্দর, একদম সিম্পল সাদামাটা। ঠিক আছে, এইভাবে করে আপনি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। এটা সুন্দর, এটা আইতেছে। ঠিক আছে, এত বেশি হিজিবিজি ডিজাইন করবেন না যেটা পড়তে অসুবিধা হয়। এটাও একটা সুন্দর মোটামুটি দেখেন সবকিছু কনভার্সন বোঝানো হয়েছে। এআই, এক্সজি, আইডি, তারপর হচ্ছে আপনার পিডিএফ কেউ কোনো দিকে ডিজাইন দেয় সেটা থেকেও তারা কি করতে পারবে, এই বুটস্ট্র্যাপে কনভার্সন করতে পারে। এইটাকে আপনারা ফলো করতে পারেন। আবার এটাকে কপি করেন না, তাহলে কিন্তু ও আবার যদি দেখে মাইন্ড করলে ও কিন্তু আপনার রিপোর্ট দিবে। ঠিক আছে, কিংবা নিজের ভিডিও প্রমোট করেন, এটাও একটা বেস্ট ওয়ে। আমি তো বলছি ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি হয়, কারণ ক্লায়েন্ট এটা ক্লিক করে সে দেখে। ঠিক আছে, এটাতে এঙ্গেজমেন্ট বেশি হয় এবং ক্লিক রেশিও অনেক বেড়ে যায়। তারপর সে যখন আপনার ভিডিওতে যখন এরকম কনভারসেশন দেখে তখন সে একটা ধারণা পেয়ে যায় যে ওর সাথে আমার কমিউনিকেশনটা ভালো হবে। সো অনেক কিছু রিপ্রেজেন্ট করে একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, দেখবেন অ্যাকচুয়ালি যারা সঠিক ইনফরমেশন দেয় তারা সবসময় প্রিফার করবে যে আপনারা কি করেন, গিগে ভিডিও দেন, গিগে আপনার নিজের ভিডিও দেন, এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন আপনার চেহারায়, আপনার কথা বলায় যেন কি হয়, ওই আপনার আপনি যে কনফিডেন্ট এই ভাবটা যেন ফুটে ওঠে, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন। ওকে, সো এই পর্যন্তই কথা বলা। মোটামুটি আর তেমন কোনো কিছু বলার নেই। আপনারা গিগ খুলে ফেলবেন,
আমি নেক্সট বৃহস্পতিবারে আপনাদের গিগগুলো চেক করব। আর কালকের মধ্যে আপনারা বুস্টেপের ওই কাজটা জমা দিবেন। ওকে, আসেন আমরা এখন ইয়াটা দেখব যে ওয়ার্ডপ্রেস কিভাবে আমরা পিসিতে সেটআপ করব। ওয়ার্ডপ্রেসটাকে আমরা কিভাবে করে আমাদের পিসিতে সেটআপ করব, ঠিক আছে? এটা হচ্ছে এখন মোটামুটি আমাদের হাফ অ্যান আওয়ার আছে এখনো, তো এর মধ্যে আমরা এটাকে সেটআপ করি অ্যাটলিস্ট। ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ঠিক আছে? এটা লেখেন জাস্ট ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এটা লিখলেই দেখবেন যে এই যে এখানে wordpress.org এই নামটা সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলেন, wordpress.org, ঠিক আছে? এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এই যে এখানে আপনার এই পেজটা দেখতে পাবেন wordpress.org। সরাসরি আমরা ডাউনলোড পেজে গেছি দেখে ডাউনলোডে আসছে। যদি আপনি নর্মালি এই পেজে আসতে পারে, অনেকের এই পেজেও আসতে পারে। এই পেজে যদি আসে তাহলে সরাসরি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, করলে এই পেজে চলে আসবে। এখন এখানে আমাদের লেটেস্ট ভার্সন চলছে 5.5.1, একদম লেটেস্ট। আর আমরা এটার কতগুলো ভার্সন ছিল যদি এটা দেখেন, অল রিলিজেসে ক্লিক করেন, দেখেন কত কি পরিমাণ তার আপডেট আসছে। আমরা কাজ করতাম 4.7 4.8 না তারও আগে মনে হয় 4.4 2017 এই সময়। হ্যাঁ, এই যে 4.4 এগুলোতে আমরা কাজ করছি। 4.8 শুরু করে এই সিরিজে আমি কাজ করেছি। তো এখন জানি না বর্তমান 5 এর অবস্থা কি, মানে কতটা কি করেছে না করেছে। আমি কাজ করেছি এই সেক্টরটাতে। তো দেখেন এখন কত আপডেট আসছে এরপরে, একেবারে এখন চলছে কি 5.5.1 এটা চলছে এখন সবচেয়ে লেটেস্ট। তো এটা দেখবেন যে পরের মাসে দেখবেন 5.5.2 বের করে ফেলছে। সো প্রতিনিয়ত তারা কি করতেছে, এরা এগুলো নিয়ে কাজ করতেছে, মানে ইঞ্জিনিয়াররা এগুলো নিয়ে কাজ করতেছে, আপডেট আনতেছে। সো ওয়ার্ডপ্রেসের এই আপডেট নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই, ঠিক আছে? যে এটা দেখবেন যে আজকে আছে, কালকে সন্ধ্যাতেই দেখবেন হয়তো বা 5.2 বের হয়ে গেছে, তখন 5.2 ডাউনলোড করবেন, সমস্যা কি? সবই এক, ঠিক আছে? তো এই হলো আপনার মোটামুটি ভার্সন। যে মাঝে মধ্যে ভার্সনের এই জিনিসটা দেখানোর পিছনে কারণ হচ্ছে মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো একটা ক্লায়েন্টকে ওয়েবসাইট বানাই দিবেন, সবসময় যে ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম থিম কিনে দিবে এমনটা না। সে এসে কিছু ক্লায়েন্ট এসে বলবে যে আমার এই ধরনের ওয়েবসাইট দরকার, তুমি আমাকে এই ধরনের ওয়েবসাইট দাও। তখন দেখা গেছে ওগুলো ফ্রি থিম দিয়ে বানানো পসিবল হবে না, তখন আপনাকে কি করতে হবে, প্রিমিয়াম থিম আপনাকেই দিতে হবে। এখন প্রিমিয়াম থিম আপনিও তো কিনবেন না, তাহলে কি করবেন? আমরা কিছু নাল ভার্সন ডাউনলোড করব। বিভিন্ন হ্যাকাররা, ঠিক আছে, পাইরেসি করে এই ধরনের প্রিমিয়াম থিমগুলোকে বিভিন্ন সাইডে দিয়ে রাখে। ওই সাইট থেকে আমরা এগুলো কি করব, ডাউনলোড করব, ওই ফাইলগুলো আমরা এখানে ব্যবহার করব। যদিও এটা ব্যবহার করা অনেক রিস্কি, যে কোনো সময় সাইট বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, কিছু থিমের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। লাইক বিস্ট্রিম এমন একটা থিম, এই ধরনের প্রবলেমগুলো এখন পর্যন্ত কেউ ফেস করে নাই, যে ওরকম নাল ভার্সন দিয়ে, মানে কিনা ওটা আমি কিনিনি, ওটা আমার লাইসেন্স করা থিম না, বাট আমি এটা এরকম পাইরেসি করে ডাউনলোড করে আমি কি করেছি, ওটা আমার ওয়েবসাইটে ব্যবহার করেছি। তো এইরকম মানে সাইট বন্ধ হয়ে গেছে এরকম তেমন কোনো ইস্যু আর কি হয়নি, বেসিক্যালি হয় না আর কি। তো তারপর বাট হয়ে গেলে কিছু করার নেই, হয়ে যেতেই পারে, ঠিক আছে? এখন এই জিনিসগুলোর ক্ষেত্রে প্রথমত ক্লায়েন্টকে প্রিফার করা, যে আপনি প্রিমিয়াম থিম কিনে, সে যদি এভাবে বলে যে অন্যরা তো তোমার এই থিম আমাকে ফ্রি দিতে চাইছে, তাহলে আমি তার কাছে যাই, এই ধরনের কথা বলবে। ইভেন আমাকেও বলেছে একসময়। তখন আপনি ইয়া করবেন, ঠিক আছে, তোমার যেহেতু সাইড নিয়ে এত ভয় নাই বা এত রিস্ক নেই, ঠিক আছে আমিও করে দিচ্ছি, তখন করে দিবেন। কিন্তু প্রথমত ক্লায়েন্টকে কি বলবেন, যে তুমি এটা কিনো,
তোমার কোন থিম দরকার, আপনি তাকে থিম ফরেস্ট থেকে তাকে দেখাবেন যে তোমার যেটা মন চাই তুমি সেটা কিনো, কিনে কোন ডিজাইনটা চাও সেই ডিজাইনটা আমাকে দেখাও, আমি এটা করে দিচ্ছি। ক্লায়েন্ট ভালো হলে কিনবে, পয়সা ভালো হলে কিনবে। আর যদি ক্লায়েন্ট যদি কিপটা হয়, কিনতে না চায়, তাহলে ঠিক আছে, আপনি আপনার কাছে যে নাল ভার্সন আছে সেটা দিয়ে কাজ চালাই দিবেন। এইটা হচ্ছে ওয়ে। তো প্রিমিয়াম থিমে আমরা পরে যাব। আমরা প্রথমে তো আগে বেসিক ভাবে আমরা দেখার চেষ্টা করবো আর কি, যে ফ্রি থিম দিয়ে কিভাবে কি করা যায়। ফ্রি থিম দিয়েও কাস্টমাইজ করে অনেক কিছু করা যাবে। এখন আসেন তো আমরা কোন ভার্সনটা অ্যাকচুয়ালি নামাবো, এটা হলো বিষয়। দেখে দিই, এখানে যেটা প্রিফার করছে এটাই নামাবো, ঠিক আছে। তো আমরা এই যে জি স্যার, যে হ্যাকার মানে থিমটা হ্যাক করছে, উনি কি পরবর্তীতে আবার সাইটের অ্যাক্সেস নিতে পারবে কিনা, এরকম সমস্যা আছে? হতে পারে, হতে পারে, ঠিক আছে। জি। এই যে আমরা টরেন্ট ব্যবহার করি, টরেন্টটা কি? টরেন্টটা ওয়ান কাইন্ড অফ পাইরেসি, ঠিক আছে। টরেন্টটা দেখবেন অনেক সময় বন্ধ করে দেয়, অনেক সময় থাকে। টরেন্টটা হচ্ছে এটা একটা শেয়ারিং প্ল্যাটফর্ম। একজনের পিসি থেকে কেউ একজন ডাউনলোড করলো, তার পিসি থেকে অন্য কেউ, তার পিসি থেকে আবার আপলোড হতে থাকে, অন্য কেউ আবার ডাউনলোড করতেছে। তো এটা দেখবেন অনেক প্রিমিয়াম মুভি এগুলো আপনার আপনার ক্রেজি এইচডিতে বলেন, কিকেস বলেন, এগুলাতে ছেড়ে দিচ্ছে তারা। সো ওগুলো একদম ওয়ান কাইন্ড অফ পাইরেসি। এখন আসেন যে ডাউনলোড, এই যে ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করলাম। এই যে যেটা মাত্র আসলো এটাকে বলা হয় পপ আপ। এগুলো ওয়ার্ডপ্রেসে করা যায়। তো আসেন আমরা শিখবো এগুলো সবই। তো দেখেন যে এখানে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে অ্যাট ফার্স্ট শিট, কোথায় গিয়ে কি হলো, ওকে। অ্যাট ফার্স্ট আমরা কি করলাম, আমাদের আজকের ক্লাসে আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা এখন কি করলাম, ডাউনলোড করে রাখি। আজকে ক্লাস ক্রিয়েট করা হয়েছে। সো আমাদের ক্লাসে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করলাম। আর আমাদের ক্ষেত্র বিশেষে আমরা হয়তো পুরনো কোনো ভার্সনেও যেতে পারি, ঠিক আছে। যদি বাই চান্স কোনো একটা প্লাগইন ঠিক মতো কাজ না করলে, বা কোনো একটা থিম যদি ঠিক মতো কাজ না করে, তাহলে আমরা কি করব, পুরনো ভার্সনটা ব্যবহার করবো। একদম আপাতত লেটেস্টটাই দেখি, লেটেস্ট ইন্টারফেসটা কেমন সেটাই দেখি। ওকে, তো আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে ফেললাম। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসটা, ঠিক আছে। এখন আসেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে, ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে কাজ করতে গেলে আপনাকে অ্যাট ফার্স্ট প্রয়োজন হবে একটা ডাটাবেজে। আপাতত কিছু বোঝার দরকার নেই, খালি দেখেন কি করতে হয়, ঠিক আছে। আমরা সাপোজ ধরেন ইয়াতে আসলাম, ফায়ারফক্সে আসলাম, লিখবেন লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন, লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন। এটা কিন্তু সরাসরি আসবে না, এই লিঙ্কটা অ্যাক্সেস করার জন্য আপনাকে আরেকটা থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সেই সফটওয়্যারটা হচ্ছে জাম্প ডাউনলোড। ওকে, ডাউনলোড জাম্পে ক্লিক করলাম। দেখেন এটা একটা ধরেন লোকাল সার্ভার মেনটেন করা একটা সফটওয়্যার, ঠিক আছে। এটা হচ্ছে লোকাল সার্ভার মেনটেন করা একটা সার্ভার। লোকাল সার্ভার বলতে যে আপনি এই মোমেন্টে এখন কোনো করছেন না, এখন কোনো অনলাইনে কোনো হোস্টিং কিনেননি, তাহলে ওই হোস্টিং এ মানে হোস্টিং যদি কিনতেন, তাহলে ওইখানে গিয়ে যেভাবে কাজ করতেন, এখন আপনার পিসিতে বসে ঠিক সেম এনভায়রনমেন্টে কি করবেন, কাজ করবেন, সেম ভাবেই কাজ করবেন। এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যে একটা হেল্পিং একটা সফটওয়্যার প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই জাম্প। অর্থাৎ আপনার পিসির হার্ড ডিস্কটাকে সে আপনার আপনার পিসির হার্ড ডিস্কটাকে সে একেবারে একটা সার্ভার হিসাবে করবে, সার্ভারে পরিণত করবে, ঠিক আছে। তো আসেন এই জাম্প আমার পিসিতে ইতিমধ্যে ইনস্টল করা আছে। তো আমি আপনাদের জাস্ট খালি প্রসিজারটা দেখাবো যে কিভাবে করবেন। কারণ আমার এখানে জাম্প আমি আনইনস্টল করতে পারবো না, কারণ হচ্ছে আমার এই জাম্পের ভিতরে অনেকগুলো প্রজেক্ট আছে করা।
সো আমি যদি এটাকে আনইনস্টল করি আমার ফোল্ডার সহ এটা ডিলিট হয়ে যাবে। তো এটা আমার জন্য একটা রিস্কি এই মোমেন্টে ইয়াটা করা, এই জাম্পটাকে আনইনস্টল করা। সো আপনাদের আমি ইয়া দিতে পারি, হেল্পিং কিছু টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়ালগুলো দিতে পারি, কিংবা অন্য কারো পিসিতে আমি এটা জাম্পটা ইনস্টল করতে পারি। আমার মনে হয় সেটাই বেটার। আরিফ আল নোমান, সরি আরিফ আল ইমরান, আপনার পিস থেকে জ্যাম্প আছে? না স্যার নাই তাহলে আপনার এনিডেক্সটা আমাকে দেন। স্যার আমার লিনাক্স ভার্সন স্যার এটা হবে ও লিনাক্স, আমি ভয় পাই। স্যার আমার ইয়া আমার রেজিস্টার করা নেই। আচ্ছা আপনারটা দেন। তো সবাই, আপনারা সবাই একেবারে একেবারে লেটেস্ট যেটা আছে, হ্যাঁ লেটেস্ট কিভাবে বুঝবে দেখেন 7.2.34, এটা হচ্ছে 7.3.21, সরি 23, এর মধ্যে লেটেস্ট যেটা আছে সেটা ডাউনলোড 64 বিট। আপনার সিস্টেম যদি 64 বিট হয়ে থাকে তাহলে 64 বিট। আর ওই যে আপনি যিনি বলেন লিনাক্স, আপনি তাহলে এই লিনাক্স একটা নামাবেন। ঠিক আছে, তো আমাদেরটা উইন্ডোজ, তো আমরা উইন্ডোজ একটা নামাবো। তো ধরেন এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। সো জ্যাম্প হচ্ছে প্রায় 153 এমবি। আপনারা এটা ডাউনলোড করবেন সবাই, ঠিক আছে? এই জ্যাম্পটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। সো আমি যদি এটাকে আমার ইয়াতে, আমার ডাউনলোড করাই আছে, তারপরও নামাই, দেখেন আমাদের ক্লাস ফোল্ডারে আমরা এটা রেখে দেই। সো এই যে এটাকে এখন এখানে রেখে দিলাম, ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ আপনারা প্রত্যেকে ডাউনলোড করেন এটা, প্রত্যেকেই। রুকসানা রাইসা, না প্রবলেম করে, মাইক্রোফোন মিউট রাখতে হয়। আপনারা সবাই ডাউনলোড করেছেন? হ্যাঁ স্যার ওটা তো এখন আসছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এই জাম্পে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন। ইয়েস, কিছু সময় নিয়ে ইয়া করবে, একটু সময় হবে। এই যে ওকে দেওয়ার পর জাস্ট খালি নেক্সট দিবেন, কিচ্ছু করার দরকার নেই, খালি জাস্ট নেক্সট দিবেন। ঠিক আছে, তো অলরেডি আমার ওই ফোল্ডারে জাম্প আছে। হ্যাঁ,
আমার এই ফোল্ডারে জাম্প আছে, তো আমি আরেকটা জায়গায় আমি জাম্প ইনস্টল করি। ঠিক আছে, আমি আরেকটা ড্রাইভে গিয়ে আমি জাম্প ইনস্টল করি। আরেকটা ড্রাইভ কোথায় করতে পারি? ধরেন এই জায়গাটায় আমি জাম্প ইনস্টল করি। অ্যাকচুয়ালি জাম্প সি ছাড়া, মানে সি ফোল্ডার ছাড়া আপনারা ইনস্টল করবেন না। ঠিক আছে, সো আপনারা কি করবেন, যাতে নেক্সট 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 দিয়ে খালি ওকে দেন, ইনস্টল হয়ে যাবে। বুঝতে পেরেছি? স্যার আমি নেট প্রবলেমের জন্য দেখতে পারিনি স্যার, ডাউনলোড লিঙ্কটা স্যার যদি কমেন্টে দেন। ডাউনলোড লিঙ্ক আপনি জাস্ট লেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, গুগলে লিখেন। স্যার আমি দেখতে পারিনি তো, মানে নেট ছিল না। স্যার আপনি কি বলেন সি ফোল্ডারে ডাউনলোড করতে না? না না, সি ফোল্ডারে ইনস্টল করতে, মানে ডিফল্ট যেই লোকেশনটাই চাই সেটাই করবেন, অন্য কোনো ড্রাইভে ইনস্টল করবেন না, তাহলে প্রবলেম হতে পারে। স্যার লিনাক্স আর উইন্ডোজ যে ভার্সনটা আলাদা, এটা কোথায় গেলে আসে আমি বুঝতেছি না। ও ইয়াতে জ্যাম্পে যান, দেখেন জ্যাম্প ডাউনলোড। ঠিক আছে, লেখা পড়ে যে ডাউনলোড জ্যাম্প, এইটাতে যাবেন। এটা হচ্ছে একটা, এই যে এই পেজটাতে। তো স্যার আমি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করতেছি। না না, ওয়ার্ডপ্রেস না, গুগলে যে জ্যাম্প লিখতে হবে। জি স্যার, আটটা হচ্ছে। ওকে, আমরা সবাই এটা ট্রাই করি, আমরা সবাই দুইটা দিন নামাবো। আগে জ্যাম্প নামান, তারপরে ওয়ার্ডপ্রেস নামান, সমস্যা নেই, দুইটাই আমাদের ডাউনলোড করতে হবে, দুইটাই ডাউনলোড করে করেন আগে। স্যার আপনি তো হোয়াটসঅ্যাপে যাবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আছে, দেখছি। স্যার আমি এটা হ্যাঁ, ওকে, ওকে দেন, ওকে দেন।
আমরা আমরা কি সবাই ডাউনলোড করেছি এই দুটা? সবার হয়েছে? আমি কি নেক্সট আগাবো? স্যার আপনি এখন যদি দেখাই দেন ভালো হবে, পরে যাতে সমস্যা সেটা সলিউশন করলাম। না, ওই জ্যাম্পে অনেক সময় প্রবলেম করে, অ্যাপাচি চালু হতে চায় না, এই জিনিসটা। ওইটা তো স্যার পরে হয় আর কি, ইনস্টলেশনে সমস্যা হয় না। আচ্ছা, স্যার আমার ইনস্টল হয়েছে কিন্তু অনেক কিছু কি কি যেন আসছে, আপনি কি কেটে দিব? কি কি আসছে আগে বুঝতে হবে সেগুলো। আহ, আপনি আপনি আপনার আপনি আপনার স্ক্রিন প্রেজেন্ট করেন। জি, আপনার, হ্যাঁ, একটু একটু সবাই খেয়াল করি, যে রোকসানা রাইসা প্রেজেন্টিং, আপনারা এটা একটু দেখেন, সবাই দেখেন। ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, দেখবেন এই জায়গাটা সব নীল আছে কিনা। সামহাউ যদি কোনো লাল থাকে, সেটা সেটা প্রবলেম হবে কি না হবে সেটা পরে পরে বোঝা যাবে আর কি। তো আপনারা এই ইন্টারফেসটা সবাই নিয়ে আসবেন ইনস্টল করে। তো প্রথম কাজ, আপনারা জাম্প ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই এরকম ইন্টারফেসটা আপনারা ওপেন করে রাখবেন। যদি ইন্টারফেস নাও থাকে তাহলে ওই যে আচ্ছা, আপনি এখন প্রেজেন্টটা কেটে দেন। এই যে এখানে গিয়ে সার্চ করবেন জাম্প। এখানে অনেক সময় তো পাবেন না, এই যে সার্চ করে, যেমন ধরুন আমার এখানে সার্চ করে আসতেছে না, ঠিক আছে। আপনার যদি ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট হয় তাহলে শর্টকাটটাকে রেখে দিবেন। আর যদি শর্টকাটও না থাকে তাহলে কই যাবেন দেখেন, সি ড্রাইভে যাবেন, এই যে জাম্পে যাবেন, জাম্পে যাওয়ার পর এই যে জাম্প সেটআপ, এই যে দেখবেন দেখেন সি ড্রাইভের মধ্যে এখানে জাম্প নামে আগে কোনো ফোল্ডার ছিল না। আপনার ইনস্টল করার পরে এই যে জাম্প নামে এই ফোল্ডারটা ক্রিয়েট হবে। কোথায়? জাস্ট সিতে, প্রত্যেকের সিতেই এটা ক্রিয়েট হবে। সি ড্রাইভের মধ্যে এই যে এখানে জাম্প নামে এই ফোল্ডারটা ক্রিয়েট হবে। এই ফোল্ডারটাতে কি করবেন, ঢুকবেন। এই ফোল্ডারটা ঢোকার পর এই দেখেন নিচে অনেকগুলো আছে, অনেকগুলো ফাইল পাবেন। এর মধ্যে শুধুমাত্র জাম্প স্টার্ট ইএক্সি এইটাতে ডাবল ক্লিক করবেন। সরি, এটা না, জাম্প কন্ট্রোল ইএক্সি, এই যেটা জাম্প কন্ট্রোল ইএক্সি এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন এইরকম এরকম একটা ইন্টারফেস পাবেন। এগুলোকে ওকে, এরকম অবস্থায় দেখতে পাবেন, সোজা কথা এরকম অবস্থা দেখতে পাবেন। তো সবাই এই অবস্থায় আসেন আগে, জাম্প ইনস্টল করে জাম্প ওপেন করে রাখবেন এভাবে করে।
সবাই আনতে পারছি? আচ্ছা স্যার ইনস্টল হচ্ছে এখনো। আচ্ছা ঠিক আছে। আহ, আমরা আমরা একটু সামনে আগাই, ঠিক আছে? আমরা একটু দেখতে থাকি এখন। আহ, আচ্ছা আপনাদের একটা ব্রেক দিই, আপনার ব্রেকের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করেন বাস। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন, এটা ইনস্টল করবেন, প্রত্যেকে ইনস্টল করে ওপেন করে রাখবেন, তারপরে ব্রেকের পরে আমরা এসে বাকি কাজগুলো দেখব, ঠিক আছে? পার্ট 1 আমি এখানে শেষ করছি। স্যার জাভা ওয়ার্ডপ্রেস দুটো ইনস্টল করুন। হ্যাঁ বুঝিনি, বুঝিনি তনুর রহমান কি বললেন? ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করতে বলছেন, সেটা জিজ্ঞেস করছেন। না ওয়ার্ডপ্রেস থিম না, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে বলছি আমি আপনাকে। আমি আপনাদের দুইটা লিংক দিয়েছি, দুইটা থেকে দুইটাই ডাউনলোড করেন। একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেন, আরেকটা হচ্ছে জাম্প ডাউনলোড করেন। ওয়ার্ডপ্রেস থিম আলাদা জিনিস, এটা আমি পরে আপনাদের দেখাবো। স্যার ওয়ার্ডপ্রেস 5.51 এইটা? হ্যাঁ এটা। স্যার ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল কিছু করতে হবে? না, জিপ ফাইলটা জিপ ফাইল হিসেবে রাখেন, পরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমার সব শেষ। আচ্ছা ঠিক আছে, বাকিদের জন্য ওয়েট করেন, একদম ব্রেক মানে 11টা 20-এ আসবো, আপনারা এই 11টা 20-এর মধ্যে সব কমপ্লিট করেন।